গল্পের নাম ভালোবাসার নিঠুর মনোহর। লেখনীতে জেনিফা চৌধুরী। গল্পের তৃতীয় পর্ব। পাশে স্ত্রীকে বসিয়ে রেখে প্রাক্তনকে হারানো শোক পালন করছেন মাস্টার মশাই। তারিনের শক্ত বাক্যে প্রশ্নগুলো শুনে তামজিদ অবাক হল। অবাক নয়নে তাকালো তারিনের দিকে। মেয়েটার মুখ শান্ত, কোনো রাগ ক্ষোভ খুশির চিহ্ন নেই, আছে শুধু অভিমান অভিযোগের চিহ্ন। তামজিদ পাল্টা প্রশ্ন করল, তোমার কেন মনে হলো আমি দিশার জন্য শোক পালন করছি? আপনার মুখ বলে দিচ্ছে মাস্টার মশাই। মুখ দেখে যদি মনের খবর বলা যেত তাহলে পৃথিবীতে ভাঙা মনের মানুষগুলো সদা হাস্যোজ্জ্বল থাকতে পারত না। তারিন চুপ করে গেল, নিঃশব্দে কফির মগে চুমুক বসালো। আনমনে প্রশ্ন করল, এবার আমি কিছু কথা বলতে পারি? তামজিদ বেশ শান্ত স্বরে বলল, অবশ্যই। তারিনের দৃষ্টি বাইরের ব্যস্ত রাস্তার দিকে। ব্যস্ত শহরের ব্যস্ত মানুষগুলো যে যার মতো চলছে জীবনের গতিতে। কারোর দিকে কারোর তাকানোর সুযোগ নেই। নিজেদের কথা চিন্তা করার সময় পায় না এরা, অন্যের কথা কি ভাববে। এরাই ভালো না নিজেদের চিন্তায় মগ্ন সারাক্ষণ। তারিনকে চুপ করে থাকতে দেখে তামজিদ আলতো স্বরে ডেকে উঠল, তারিন। থু। ধরফরিয়ে উঠে জবাব দিল তারিন। তামজিদ প্রশ্ন করল, কি ভাবছ? কই কিছু না তো। তাহলে চুপ করে আছো যে? এমনি। কি যেন বলবে বলছিলে। তারিনের হুঁশ ফিরল, মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বলবো, অনেক কিছু বলবো, অনেক কিছু বলার আছে আমার। তামজিদ আরেকবার কফির মগে চুমুক দিয়ে বলে উঠল, তাহলে বলতে থাকো। শুনবেন? আপনার কথা না শুনে থাকার মতো দুঃসাহস আমার আছে নাকি? তারিন বুঝল তামজিদ কথাটা মজার ছলে বলেছে। অন্য সময় হলে তারিন হাসত, কিন্তু এ সময় ভিন্ন। মুখে আগের ন্যায় গম্ভীর্য ভাব ধরে রেখে বলা শুরু করল, দিশা আপুকে যতটা খারাপ ভেবেছিলাম সে ততটাও খারাপ নয়। অত্যন্ত বুঝমান একটা মেয়ে সে। আমরা রক্তে মাংসে গড়া মানুষ, তাই অনেক সময় বুঝমান হয়েও অবুঝের মতো আচরণ করি। কারণ একটাই, নিজেদের অনুভূতিগুলোকে চেপে রাখার সাধ্য আমাদের সবার থাকে না। দিশা আপু বলল যে সে আপনাকে ভালোবাসতে পারেনি, কথাটা সম্পূর্ণ ভুল। সে আপনাকে ঠিকই ভালোবেসেছিল, কিন্তু ধরে রাখার চেষ্টা করেনি। ভালোবাসার মানুষকে পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। দিশা আপু সেই ত্যাগ করতে পারেনি বলেই আপনাকে হারিয়েছে। তারিন থামতেই তামজিদ প্রশ্ন করল, এসব কথা বলছো কেন? তারিন পুনরায় বলা শুরু করল, দেখুন, আপনারা দুজন ভালোবাসার মানুষ এক হতে পারেননি। এটাতে আপনার, দিশা আপু বা মায়ের কোনো হাত নেই। উপরওয়ালা আমাকেই আপনার ভাগ্যে রেখেছিল। নয়তো পৃথিবীতে এত মানুষ থাকতে আপনার সাথেই কেন আমার বিয়ে হবে? তামজিদ নিশ্চুপ, চুপচাপ তারিনের মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছে। মেয়েটা এত সুন্দর করে কথা বলে, যে কোনো পুরুষ মেয়েটার বাচনভঙ্গির প্রেমে পড়তে বাধ্য। তারিন থেমে থেমে বলছে কথাগুলো। কফি ইতোমধ্যে শেষ। তামজিদ কফির মগের তলানিতে খানিক কফি রয়েছে এখনো। তারিন খালি কফির মগটা হাতে চেপেই বলতে লাগল, আমাদের শরীরে যখন টিউমার হয় তখন আমরা সুস্থভাবে বেঁচে থাকার জন্য সে টিউমারটা অপারেশনের মাধ্যমে শরীর থেকে কেটে ফেলে দেই। ঠিক তেমন কিছু মানুষ আমাদের জীবনে টিউমারের মতো, যাদের সৃষ্টিকর্তা নিজ হাতে আমাদের জীবন থেকে সরিয়ে ফেলেন, যেন আমরা সুখে শান্তিতে সুস্থভাবে বাঁচতে পারি। তাই তামজিদ চোখের পাতা ঝাপটে বলে উঠল, মাঝে মাঝে আমি তোমার কথা শুনে ডিপ্রেশনে চলে যাই।
তোমার বয়স আর কথা দুটো শব্দের মধ্যে পার্থক্য বিশাল। এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো কি করে? তারিন সোজাসাপটা বলে উঠল, আপনার বলার প্রয়োজন মনে করছি না। তামজিদ আরেক দফা অবাক হল। এভাবে মুখের উপর কথা বলাটা মেনে নিতে পারল না। তবুও কিছু বলল না, চুপ থাকল। তারিন নিজের ধ্যানে শক্ত বাক্যে বলে উঠল, আপনাকে আমি যথেষ্ট ভালো ও সুন্দর ব্যক্তিত্বের পুরুষ ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি আমি ভুল ছিলাম। আপনি নিজেকে যেভাবে প্রকাশ করছেন এটাকে হ্যাংলামিপনা বলে। যা নিচু শ্রেণীর ব্যক্তিত্বের পুরুষদের থেকে আশা করা যায়, ভালো ব্যক্তিত্বের পুরুষরা কখনো নিজেকে এমন ভাবে উপস্থাপন করে না। একদিকে বউকেও ছাড়বেন না, অন্যদিকে বউকে পাশে রেখে প্রাক্তন প্রেমিকার জন্য আফসোসও করবেন। বাহ, কি সুন্দর চরিত্র আপনার! এমন চরিত্রের পুরুষকে এক কথায় চরিত্রহীন বলে জানেন। কি ভেবেছেন আমি সব মেনে নিব? আমি এতদিন ভদ্রতার খাতিরে চুপ ছিলাম, আপনাকে সময় দিয়েছিলাম সবটা সামলে ওঠার জন্য, অতীত ভুলে নতুন করে সবটা শুরু করার জন্য সময় ও সুযোগ দিয়েছিলাম, ধৈর্য ধরেছিলাম, আপনাকে নিয়ে স্বপ্ন দেখাও শুরু করেছিলাম। কিন্তু আজকে আমার সব চিন্তা ভাবনা, স্বপ্ন, এমনকি ধৈর্যও শেষ। দিশা আপু চলে যাওয়ার সময় আপনার চোখে আমি আফসোস আর হাহাকার দেখেছি। সেই আফসোস আর হাহাকার আমাকে আপনার কাছের থেকে দূরে সরিয়ে দিল মাস্টার মশাই। আর মানতে পারলাম না, কিছুতেই পারলাম না। আপনার মা আর আপনার জন্য আমাকে এমন পরিস্থিতিতে পড়তে হলো। তাই সবার আগে আপনার মায়ের নিচু চিন্তা ভাবনা দূর করব। তারপর আপনাদের সবার জীবন থেকে আমি দূরে সরে যাব। আপনার মতো এমন মেরুদণ্ডহীন পুরুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। ভালোবাসা তো অনেক দূরের কথা। তারিনের গলা ধরে আসছে, কান্না পাচ্ছে খুব। মেয়েটাই বা কি করবে, আর সহ্য করতে পারছে না। দিশার চলে যাওয়ার সময় তামজিদের চোখের কোণে জমে থাকা জলটুকু আজ তারিনকে খণ্ড খণ্ড করে ভেঙে দিয়েছে। সদ্য জন্ম নিতে যাওয়া ভালোবাসা শব্দটাকে 10 হাত দূরে সরিয়ে দিয়েছে। তামজিদের এমন আচরণ কিছুতেই মেনে নিতে পারেনি। দিশার চলে যাওয়াতে যতটা খুশি হয়েছিল, তামজিদের আচরণে তার থেকেও দ্বিগুণ কষ্ট পেয়েছে। তামজিদ একদম শান্ত, নিশ্চুপ, অসহায় চোখে তারিনের দিকে তাকিয়ে আছে। কিছু বলার সাহস পাচ্ছে না। বুকের ভেতরে চিনচিন ব্যথা করছে, চোখ দুটো জ্বলছে। একই পুরুষ মানুষ এত সহজে কাঁদে নাকি? তারিন নামক ষোড়শী কন্যার শক্ত ও সত্য বাক্য মেনে নেওয়া তামজিদ নামক পুরুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তারিন নিজেকে সামলে কঠিন বাক্যে বলে উঠল, দিশা আপু একদম ঠিক করেছে আপনার জন্য ত্যাগ স্বীকার না করে। আপনি ত্যাগের মূল্য দিতে জানেন না মাস্টার মশাই, একদম জানেন না। আপনার মতো পুরুষ স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। তামজিদ এবার অসহায় সুরে তারিন বলে ডেকে উঠল। আর কিছুই বলতে পারল না। তারিন সে ডাকে সাড়া না দিয়ে বলে উঠল, বাসায় যাব। বলেই তারিন উঠে দাঁড়িয়ে পড়ল। তামজিদের অপেক্ষা না করে হনহন করে বাইরে চলে আসলো। গাড়িতে উঠে বসে পড়ে জোরে নিঃশ্বাস নিল। মুখে হাত চেপে কান্না করে উঠল। কেন কষ্ট হচ্ছে এত? মনে মনে প্রতিজ্ঞা করল, যতই কষ্ট হোক ও কিছুতেই তামজিদের সামনে দুর্বল হবে না। নিজেকে সামলে নিল মুহূর্তেই। চোখের অশ্রুটুকু কাপড়ের আঁচল দ্বারা মুছে নিল। শক্ত ও প্রতিজ্ঞাবদ্ধ বাক্যে বলল, আপনি খুব শীঘ্রই আমাকে বুঝবেন মাস্টার মশাই। ভালোবাসবেন, আগলে নেওয়ার জন্য অস্থির হবেন। কিন্তু তারিন এত সহজে আপনার কাছে ধরা দিবে না, কিছুতেই দিবে না।
আজকে যে আফসোস আপনি দিশা আপুর জন্য করলেন তার থেকেও দ্বিগুণ আফসোস নিয়ে আমার ভালোবাসা খুঁজবেন। এটা আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। নিজের বরকে প্রতিনিয়ত অন্য একটা মেয়ের জন্য কষ্ট পেতে দেখাও যে কোনো স্ত্রীর পক্ষে সম্ভব না। তারিনের পক্ষেও সম্ভব হয়ে ওঠেনি। তাই মুখে যা আসছে বলে দিয়েছিল। বাসায় আসার পর গোটা একটা দিন কেটে গেছে, তবুও তারিন তামজিদের দিকে ফিরে অবধি তাকায়নি। কথা তো একদম না। বর্ষা বেগমের সাথেও বেশ কড়া কণ্ঠে কথা বলেছে আজ। বাড়িতে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। সবকিছু মিলিয়ে দিন শেষে রাতের অন্ধকারে তারিন নিজেকে বড্ড ক্লান্ত অনুভব করল। সবকিছুর সাথে মোকাবিলা করতে করতে মানুষ বুঝি দিনের শেষেই ক্লান্ত হয়ে ওঠে। বিছানায় শুয়ে আকাশ পাতাল চিন্তা ভাবনায় মগ্ন থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেরও মনে নেই। হুট করেই ঘুমের চোখে তারিন টের পেল কেউ ওকে ঝাপটে ধরে ফুপিয়ে কাঁদছে। ওর পেট কেউ শক্ত হাতে জড়িয়ে ধরে আছে। মুহূর্তেই অস্বস্তি নামক শব্দগুলো তারিনকে আষ্টে পৃষ্ঠে ধরল। ভয় নামক জিনিসটাও ছুঁয়ে গেল হৃদয়। এই সময় কে জড়িয়ে ধরবে? কাঁদবেই বা কেন? মাস্টার মশাই নামটা মনে উঠতেই হুট করে চোখে খুলে ফেলল। আবছা আলোয় স্পষ্ট তামজিদের মুখখানা দেখতে পেল। তারিনকে জড়িয়ে ধরে কাঁদছে মানুষটা। কেন কাঁদছে? ছেলেরা এমন ফুপিয়ে কাঁদে বুঝি? কি জানি। তারিন অবাক আর বিস্ময় রোবটের ন্যায় শক্ত হয়ে আছে। কি হচ্ছে এসব? স্বপ্ন দেখছে? কই না তো। সবটা সত্যি মনে হচ্ছে। মাথায় এমন হাজারখানেক প্রশ্ন চিন্তা ঘুরতে শুরু করল। না, আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। তারিন এবার তামজিদকে দুই হাতে ঠেলে তুলতে তুলতে জিজ্ঞেস করল, এ কি মাস্টার মশাই, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? দেখি উঠুন। শরীর খারাপ করছে? কিছু হয়েছে? সবাই ঠিক আছে? মা ঠিক আছে? বলুন না। তামজিদ চুপ করে আছে আগের মতো। তারিন ঠেলে তুলতে চাইলে ও আরো শক্ত করে প্যাঁচিয়ে ধরল তারিনকে। এবার তারিন তামজিদের বুকের মাঝে আটকে গেল। হুট করেই তারিনের হৃদযন্ত্রটা ধরফরিয়ে উঠল। টিপটিপ শব্দ করে বাজতে শুরু করল। আজকে কি তারিনের স্বপ্নের রাত? সবকিছু এমন স্বপ্নের মতো করে কেন হচ্ছে? তারিন নড়াচড়া বন্ধ করে দিল। তামজিদের চোখের পানি গড়িয়ে তারিনের উপর পড়ছে। এভাবে তামজিদকে কাঁদতে দেখে এক আকাশসম কষ্ট তারিনের হৃদয়ে হানা দিল। আজকে কি তবে বেশি বলে ফেলেছিল? মানুষটা তো সত্যিই দিশাকে ভালোবাসত। আর সত্যিকারের ভালোবাসা ভুলে যাওয়া এত সহজ না সেটা তারিন জানে। সব জেনেও মেয়েটা স্বার্থপরের মতো নিজের কথা ভেবেছে। তারিন নিজের ভাবনা চিন্তা সাইডে রেখে কাঁপাকাঁপি স্বরে প্রশ্ন করল, কি হয়েছে আপনার? তামজিদ এবার মুখ খুলল। কান্নারত স্বরে বলা শুরু করল, তারিন আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। না, দিশা চলে গেছে সেজন্য না। তারিন এবার অবাক স্বরে প্রশ্ন করল, তাহলে কিসের জন্য? তোমার জন্য। তামজিদ এমন সরল বাক্যে তারিন অবাকের শেষ সীমানায় চলে গেল। অবিশ্বাস্য স্বরে প্রশ্ন করে বসল, আমার জন্য? আমার জন্য কেন কষ্ট হবে? তামজিদ এবার ছেড়ে দিল তারিনকে। উঠে বসে পড়ল। তারিনকেও টেনে উঠালো। নিজের হাতের মুঠোয় তারিনের হাত দুটো নিল। অনুরোধ বাক্যে বলে উঠল, তারিন আমাকে ছেড়ে যেও না, প্লিজ ছেড়ে যেও না। বিস্ময় তারিনের চোখের পাতা পড়ছে না, মনে মনে ভাবছে দিশার শোকে তামজিদের মাথাটা খারাপ হয়ে যায়নি তো? এমন আজগুবি ভাবনা মাথায় আসছে বলে মনে মনে নিজেকেই ঝাড়ি দিল।
শান্ত বাক্যে তামজিদের উদ্দেশ্যে বলল, কি বলছেন এসব? তামজিদ উত্তর দেওয়ার জন্য সময় নিল না। শান্ত স্বরেই বলা শুরু করল, তুমি খুব বিচক্ষণ ও বুদ্ধিমতী একজন মেয়ে। আমি যা বলি মন দিয়ে শোনো। হ্যাঁ, আমি মানছি আমি দোষী, কিন্তু তুমি আমার জায়গায় নিজেকে বসাও তো। কি করতে তুমি? নিজের মৃত্যু পথযাত্রী মাকে ছেড়ে ভালোবাসার মানুষটার হাত ধরে চলে যেতে? কখনোই না। যে মা আমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, আদর যত্নে বড় করে তুলেছে, সেই মায়ের শেষ সময় তাকে ছেড়ে যাওয়ার মতো পাপ কেন করব? তামজিদ এবার হাস্যোজ্জ্বল বাক্যে বলল, তাহলে আমাকে কেন বিশ্বাসঘাতক, প্রতারক, কাপুরুষ বলছো? আমি কি চেষ্টা করিনি? তারিন চুপ হয়ে গেল। সত্যিই তো, তামজিদের জায়গায় তামজিদ অবশ্যই ঠিক। তামজিদ পুনরায় তারিনকে প্রশ্ন করল, ধরো তুমি এখন আমাকে ছেড়ে চলে যাবে। তুমি একদম মনে প্রাণে প্রতিজ্ঞাবদ্ধ যে আমাকে ছেড়ে যাবেই। তখন কি আমি হাজার চেষ্টা করেও তোমাকে ধরে রাখতে পারব? তুমি যদি নিজের থেকেই আমার কাছে থাকতে না চাও, তাহলে আমি কি করে রাখব? তারিন এবারও চুপ। তামজিদ কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করল, ভালোবাসা কাকে বলে জানো? তারিন প্রশ্নোত্তর চোখে তাকালো, কিছু বলল না। তামজিদের যা বুঝার তা বুঝা হয়ে গেছে। বুঝমান স্বরে বলা শুরু করল, ভালোবাসা হলো দুটি মনের মিল বন্ধন। বিশ্বাস, মায়া, অভিমান, অভিযোগ, রাগের সম্মেলনে এ বন্ধন টিকে থাকে। তুমি যদি কাউকে শুধু ভালোবাসো, তাহলে চেষ্টা করলে তাকে কোনো এক সময় ভুলে যেতে সক্ষম হবে। ভালোবাসা ভয়ানক, তবে তার থেকেও বেশি ভয়ানক মায়া। কারোর মায়ায় যখন তুমি মারাত্মকভাবে জড়িয়ে যাবে, তখন তুমি তাকে সহজে ভুলতে পারবে না। তামজিদ থামল কিছু সময়, দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলা শুরু করল, দিশার সাথে আমার বন্ধুত্ব অনেক বছরের। বন্ধুত্ব শব্দটা মায়ার উপর ভিত্তি করেই টিকে থাকে। ভালোবাসার কয়েকটা মাস সাইডে রেখে তুমি বন্ধুত্বের বছরগুলোর হিসেব করো। এত বছরের মায়া তুমি এই কয়েকদিনের কাটিয়ে উঠতে পারবে তারিন? তোমরা এলোমেলো জীবনটা এত সহজেই গুছিয়ে নিতে পারবে? তোমাকে কে বলল আমি দিশাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি না? চেষ্টা করছি বলেই তোমাকে সহজেই মেনে নিয়েছি। যদি চেষ্টা না করতাম, তাহলে তুমি আমার আদর, যত্ন, স্নেহের থেকে বঞ্চিত হয়ে যেতে। আমার মন থেকে দিশাকে ভুলিয়ে দেওয়া তোমার কাজ। তুমি আমার স্ত্রী। তোমার স্বামীকে কি করে সম্মান, ভালোবাসায় ভরিয়ে দিবে, এসব তোমার ভাবা উচিত। তুমি নিজে কি এই কয়েকদিনে আমাকে ভালোবাসার চেষ্টা করেছ? আমাকে কাছে টানার চেষ্টা করেছ? করনি, শুধু অভিযোগ করে গেছ। নিজের স্ট্রং ব্যক্তিত্ব দেখিয়ে গেছ, নরম তারিনকে দেখাওনি। আমার আর তোমার বয়সের পার্থক্যটা একবার দেখো। তোমার অনুভূতিগুলো সদ্য জন্ম নিবে, আর আমার অনুভূতিগুলো বড্ড পুরানো। তাই আমার অনুভূতির মায়াটাও বেশ শক্তপোক্ত। এত সহজে এই অনুভূতির বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছি না তারিন। তারিন ছলছল চোখে তামজিদের দিকে তাকালো। তামজিদ মুচকি হাসল। মেয়েটার ভেতরের নরম ব্যক্তিত্বকে কি সুন্দর যত্নে লুকিয়ে রাখে। এটাও একটা প্রশংসনীয় গুণ। কয়জন পারে নিজের কোমলতা, দুর্বলতা লুকিয়ে রাখতে? যে পারে সে নিঃসন্দেহে বুদ্ধিমান। কারণ যে মানুষ যত বেশি নরম, সে মানুষ তত বেশি অবহেলিত। তামজিদ আলতো করে তারিনের দুই গালে হাত রাখল। তারিনের চোখে চোখ রাখল সঙ্গোপনে। আলতো স্বরে বলতে লাগল, শোনো মেয়ে, আমি তোমার স্ট্রং ব্যক্তিত্বের প্রেমে পড়তে চাই না। আমি চাঁদের মতো কোমলমতি তারিনের প্রেমে পড়তে চাই।
স্নিগ্ধ সতেজ বাচ্চা মেয়েটাকে নিজের হাতে আমার উপযুক্ত করতে চাই। অতীত ভুলে যেতে চাই। আমার ঘরের চাঁদকে আমার বুকে যত্ন করে লুকিয়ে রাখতে চাই, যেন আমি ছাড়া সে চাঁদের গায়ে আর কারোর নজর না লাগে। ভালোবাসতে চাই তোমাকে, ভালোবাসবে আমাকে। তুমি নামক চাঁদের দাগ হতে চাই আমি। সে চাঁদে আমি ব্যতীত দ্বিতীয় কোনো দাগ লাগার সুযোগ দিব না, প্রমিস। একটু ভালোবাসবে আমাকে। তোমার ভালোবাসা দিয়ে আমার যন্ত্রণাগুলো ভুলিয়ে দিবে প্লিজ। তারিন কাঁদছে। কেউ এতটা আবদারের সুরে ভালোবাসা চাইতে পারে? শক্তপোক্ত বয়সের ম্যাচিউর মানুষটা এভাবে বাচ্চাদের কত আবদার করছে। তারিনের হাসিও পাচ্ছে বেশ, আনন্দ লাগছে। মানুষটাকে নিজের মতো গড়ে তোলার প্রতিজ্ঞা করল। তামজিদ তারিনের কোলে মাথা রাখল। তারিনের হাত দুটো ধরে নিজের মাথায় রাখল। অসহায় স্বরে বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে প্লিজ। আমি না আর পারছি না। কষ্ট হচ্ছে আমার, বড্ড কষ্ট হচ্ছে। আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে। দিশা চলে গেছে। মাকেও কয়দিন কাছে পাবো ঠিক নেই। মাও সময়ের অতলে হারিয়ে যাবে। আমাকে এতিম করে দিয়ে চলে যাবে। তুমি অন্তত আমাকে ছেড়ে যেও না প্লিজ। তোমরা সবাই আমাকে ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচব? কাদের আশায় বাঁচব? প্লিজ যেও না। তারিন তামজিদের আকুতি দেখে সান্ত্বনা বাণীতে বলল, যাব না, কোথাও যাব না মাস্টার মশাই। আপনাকে ছেড়ে যাওয়ার সাধ্য আমার নেই। তবে মায়ের ভুল ধারণাটা আমি বদলাবই। মাকে অন্তত এই ভুল ধারণা নিয়ে মরতে দিব না। তাহলে সারা জীবন মায়ের প্রতি আপনার, আমার, দিশা আপু তিনজনের অভিযোগ থেকে যাবে, সেটা আমি কিছুতেই হতে দিব না। আমি সবাইকে নিয়ে সুখে সংসারও করব, নিজের স্বপ্নও পূরণ করব। আজ থেকে আমার স্বপ্নের পথ চলা শুরু। আমার সেই পথ চলার সঙ্গী হিসেবে আপনাকে পাশে চাই। থাকবেন মাস্টার মশাই। তামজিদ তারিনের হাতে হাত রেখে দৃঢ় স্বরে বলে উঠল, ইনশাআল্লাহ। যতদিন বেঁচে আছি তোমার পাশে থাকব। তারিন শান্তিতে চোখ দুটো বুজে নিল। অবশেষে দুষ্টু মিষ্টির খুনসুটিতে ভরপুর সংসার শুরু হতে চলেছে। এতদিন পর নিজের চাওয়া পাওয়া পূরণ হতে চলেছে। এত সব কিছু ভাবার মাঝে নিজের মনে মনে বলে উঠল, যতদিন না আপনি আমাকে ভালোবাসতে পারবেন ততদিন তারিনও আপনার কাছে ধরা দিবে না। একদম দিবে না। উহু। আপনি নিজের থেকে যেদিন আমার কাছে ধরা দিবেন সেদিন তারিন আপনার মাঝে নিজেকে বিলিয়ে দিবে। ততদিন তারিন নামক ঝাঝালো চাঁদকে সহ্য করতেই হবে। কাল থেকে আপনার আর আমার নতুন যুদ্ধ শুরু হবে। হসপিটালের করিডোরে দেয়াল ঘেঁষে বসে আছে তারিন। হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে। বিয়ের পর থেকে শাশুড়ি নামক মানুষটা মায়ের মতো আগলে রেখেছিল। মায়ের অভাব বুঝতে দেয়নি। শাশুড়িও মায়ের মতো ভালোবাসতে পারে, কথাটা তারিন প্রতিক্ষণে ক্ষণে প্রমাণ পেয়েছে। আজ সেই শাশুড়ি নামক মা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। তাকে বাঁচানোর জন্য কত দৌড়ঝাঁপ। আজকে তারিন কাঁদছে, শব্দ করেই কাঁদছে। এই অল্প কয়েকদিনে মানুষটা কেউ বড্ড ভালোবেসে ফেলেছিল। এই তো কালকের আগে ক্ষোভে বর্ষা বেগমের সাথে কঠিন স্বরে কথা বলেছিল। তখন বর্ষা বেগম হাসছিলেন আর তারিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছিলেন, আমার ছোট্ট মনির আজ মাথা গরম কেন? আমার ছেলেটা আবার কি অকাজ করেছে? বাইরে ঘুরতে নিয়ে আমার মেয়েটার মন ভালো করার বদলে আরো খারাপ করে দিয়েছে। আসুক আজকে ও বাড়িতে, ওকে ইচ্ছে মতো বকে দিব। সাথে দুই একটা থাপ্পড় ও বসিয়ে দিব। তুই কাঁদিস না। তুই কাঁদলে আমার ভালো লাগে না, কাঁদিস না।
যত্ন করে চোখের পানি মুছিয়ে দিয়েছিল। আর সেই মানুষটা এক রাতের ব্যবধানে এখন মৃত্যু শয্যায়। না, মানতে পারছে না তারিন। কষ্টে দম বন্ধ হয়ে আসছে। মানুষটা কি শেষবার ক্ষমা চাওয়ার সুযোগ দিবে না? তার ভুল ধারণা ভাঙানোর সুযোগ দিবে না? তিনটা মানুষের অভিযোগ মাথায় নিয়ে চলে যাবে। তারিন আকাশ কুসুম ভেবে মুখ হাতে চেপে শব্দ করে কান্না করে উঠল। এর মধ্যেই তামজিদ হন্তদন্ত হয়ে হসপিটালে প্রবেশ করল। তামজিদকে দেখেই তারিন উঠে দাঁড়াল। তারিনের সামনে এসে তামজিদ ভাঙা ভাঙা স্বরে থেমে থেমে জিজ্ঞেস করল, মা, মা, মা কেমন আছে? তারিন কাঁদছে। তারিনকে কাঁদতে দেখে তামজিদ আরো ঘাবড়ে গেল। এই তো কয়েক ঘন্টা আগেই তো মাকে ভালো রেখে গেল, হঠাৎ কি হয়ে গেল? তামজিদ আবারও প্রশ্ন করল, বলো, মা কোথায়? বাবা, বাবা কোথায়? এর মধ্যেই আমজাদ সাহেব সেখানে উপস্থিত হলেন। হসপিটালেই ভর্তি সংক্রান্ত কিছু কাজ ছিল। আমজাদ সাহেবকে দেখেই তামজিদ উত্তেজিত স্বরে জিজ্ঞেস করল, মা, মা কোথায়? বাবা, হঠাৎ কি হয়ে গেল? তিনি নিশ্চুপ। তারিন মুখ খুলল, কান্নারত স্বরে ব্যাখ্যা করতে লাগল, আপনি চলে যাওয়ার পর মা আর আমি মিলে টুকটাক কাজ করছিলাম। হুট করেই বলল, শরীরটা ভালো লাগছে না, তাই আমি রুমে গিয়ে বিশ্রাম নিতে বললাম। আমি এদিকেই কাজ করছিলাম। প্রায় আধ ঘন্টা পর কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে আমি আর জাহেলা আপা দৌড়ে মায়ের রুমে গিয়ে দেখি মা ওয়াশরুমের দরজায় পড়ে আছেন। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। রক্তে সারা ওয়াশরুম একাকার অবস্থা। আর মা নিচে পড়ে ছটফট করছিলেন। বলেই তারিন আবার কান্নায় ভেঙে পড়ল। তামজিদ 2 পা পিছিয়ে গেল। চোখের বাঁধ ভেঙে পানি গড়িয়ে পড়তে লাগল। অসহায় স্বরে বাবা বলে ডেকে উঠল। প্রশ্ন করল, মা, এখন কি অবস্থা মায়ের? আমজাদ সাহেব শান্ত স্বরেই বললেন, জানি না, ডাক্তার দেখছেন। তামজিদ 2 হাতে মুখ চেপে ধপ করে পেছনের চেয়ারটায় বসে পড়ল। তারিন ঠিক বুঝতে পারল তামজিদ কাঁদছে। আমজাদ সাহেব তামজিদের পাশে বসতেই তামজিদ 2 হাতে তাকে জড়িয়ে ধরল। তারিন ও আজ কাঁদছে। কাঁদতে কাঁদতেই বলল, আপাকে খবর দেওয়া হয়নি? আমজাদ সাহেবের হুঁশ ফিরে আসলো। মেয়েটার এই অবস্থায় মেয়েটাকে এমন খবর দিবে কি করে? তবুও মনকে শান্ত করল। মেয়েকে ফোন দেওয়ার জন্য অন্য পাশে চলে গেল। কিছু মুহূর্ত পর ডাক্তার বেরিয়ে বর্ষা বেগমের বাড়ির লোকের খোঁজ করতেই তারিন আর তামজিদ এগিয়ে গেল। আমজাদ সাহেব ও ডাক্তারকে লক্ষ্যে করে এগিয়ে আসলেন। আমজাদ সাহেব মন শক্ত করে নিলেন। শান্ত স্বরেই প্রশ্ন করে বসলেন, আমার স্ত্রী কেমন আছেন? ডাক্তার খুবই ব্যথিত স্বরে জবাব দিলেন, সরি, সে আর বেঁচে নেই। বলেই তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। তার আর কিছু বলার সাহস হল না। এই পরিবারের মানুষদের সামনে দাঁড়ানোর মতো শক্তি নেই তার। ডাক্তারের উচ্চারিত বাক্যটি তারিন, তামজিদ আর আমজাদ সাহেবের কানে পৌঁছাতেই তারা তিনজনে যেন পাথর রূপে পরিণত হল। তারিন মুখে হাত চেপেই উচ্চ স্বরে কান্না করে উঠল। আমজাদ সাহেব পা ভেঙে পড়ে যেতে নিলেই তারিন তাকে 2 হাতে ধরে চেয়ারে বসে দিল। তামজিদ ধীর পায়ে কেবিনে প্রবেশ করল। বর্ষা বেগমের দেহটা কাপড় দিয়ে ঢাকা আছে। নার্স দুটো তামজিদকে দেখেই সাইডে সরে গেল। তামজিদ ধীর পায়ে বেডের পাশে গিয়ে দাঁড়াল। কাঁপাকাঁপি হাতে মায়ের মুখ থেকে কাপড়টা সরাতেই ওর বুকটা ধক করে উঠল। সন্তানের সামনে মায়ের লাশ পৃথিবীর সবথেকে জঘন্য দৃশ্য বোধ হয় এটাই। তামজিদ আলতো করে বর্ষা বেগমের মাথায় হাত রাখল।
না, কাঁদছে না তামজিদ, শুধু চোখের অবাধ্য নোনাজল গুলো গড়িয়ে পড়ছে গাল বেয়ে। তামজিদ পাশে থাকা টুলে বসল। বর্ষা বেগমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে করুণ স্বরে ডেকে উঠল, মা, ও মা, মা, মা গো। কণ্ঠস্বর রোদ পাচ্ছে ওর, শব্দ বের হচ্ছে না, ভেতরটা ভেঙে চুরে ছারখার হয়ে যাচ্ছে। এর মধ্যেই তারিন এসে দাঁড়ালো দরজায়। তামজিদকে এভাবে ভেঙে যেতে দেখে দ্বিগুণ কষ্ট হচ্ছে ওর। নিঃশব্দে তামজিদের পাশে এসে দাঁড়ালো। তামজিদ পুনরায় করুণ স্বরে বলে উঠল, মা, ও মা, শুনো, আজ থেকে আমি কাকে মা ডাকব? আমি বাসায় ফিরে আসতে দেরি হলে কে আমাকে বারবার ফোন দিবে? আমার বাড়ি ফেরার পথ চেয়ে কে বসে থাকবে? কে বলবে, বাবা, আমার এই ঢাকা শহরে ভালো লাগে না, চল গ্রামে চলে যাই? মা, ও মা, আমি অসুস্থ হলে কে আমার পাশে এসে বসে থাকবে? আমার মাথায় কে হাত বুলিয়ে দিবে? মা, তোমার জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিয়েছিলাম, আর এখন সেই তুমিই আমাকে ছেড়ে চলে গেলে। কেন মা, এত স্বার্থপর কেন হলে তুমি? একজনকে হারিয়ে তো আমি নিজেকে শক্ত করে তুলছিলাম, এখন তুমি আমাকে দ্বিতীয়বার ভেঙে দিয়ে চলে গেলে। মা, মা, ও মা, একবার তাজ বলে ডাকবে, মা। তারিনের বুকটা ফেটে যাচ্ছে। মাকে হারানোর যন্ত্রণা বোধহয় দুনিয়ার সবথেকে বেশি কষ্টের। মায়ের মতো দ্বিতীয় কেউ হয় না। মা হারিয়ে গেলে কখনোই দ্বিতীয় কাউকে মায়ের রূপে পাওয়া যায় না। তারিন ভাবছে, শাশুড়ি নামক মাকে হারানো কষ্ট যদি এতটা হয়, তাহলে নিজের মাকে হারানোর কষ্ট কিভাবে সইবে? ভেবেই বুকটা কেঁপে উঠল তারিনের। নিজেকে অসহায় লাগছে খুব। আজকে তারিন কাঁদছে, কই শাশুড়ি নামক মানুষটা তো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে না, বুকে জড়িয়ে নিচ্ছে না। তামজিদ চুপ করে আছে। কিছুক্ষণ থেমে পুনরায় বলতে লাগল, মা, 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 একবার উত্তর দাও না। আমার অনেক কষ্ট হচ্ছে মা। তোমার তাজের বুক ফেটে যাচ্ছে মা। তোমার শক্ত ছেলেটা ভেঙে গেছে মা। তুমি এভাবে কেন চলে গেলে মা? আমি তো কয়েক ঘন্টা আগেও তোমাকে ভালো দেখে গেলাম মা। হঠাৎ কি হয়ে গেল মা? আমাকে শেষবার কিছু বলে যেতে পারতে মা। একবার তাজ বলে ডাকতে পারতে মা। আমি নিজেকে কিভাবে বুঝাবো মা? আমার মাকে আমি শেষবারের মতো একটু দেখতে পারলাম না মা। এই যন্ত্রণা কিভাবে সহ্য করব মা? তুমি তো আমাকে একা করে দিয়ে গেলে মা। তারিন আর সহ্য করতে পারল না। তামজিদের কাঁধে হাত রাখল আলতো করে। তামজিদ এবার চোখ তুলে তাকালো তারিনের দিকে। তামজিদ মুখে হাসি টানল, বলল, তারিন, তোমাকে আমার মা ভুল ভাঙানোর সুযোগ দিল না। অভিযোগ কাঁধে নিয়েই চলে গেল। নিজের স্বামীকে তার প্রাক্তন জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছে, দৃশ্যটা ঠিক সহ্য হল না তারিনের। তামজিদ বারবার দিশাকে সরিয়ে দিচ্ছে দুই হাতে। তারিন অনেকক্ষণ ধরে দৃশ্যটা চুপচাপ দেখছিল। বর্ষা বেগমকে দাফন করার জন্য গ্রামে নিয়ে আসা হয়েছে। সবাই এসেছে, শুধু তামজিদের বোনকে তানহাকে আনা হয়নি। তানহার ডেলিভারি ডেট মাত্র সপ্তাহ খানেক পর। এই অবস্থাতে এতটা প্রেসার নিতে পারবে না সে, তাই তাকে ঢাকা থেকেই একবার শেষ দেখা দেখিয়ে আনা হয়েছে। তারিন গ্রামে আসার পর থেকে নিজের মাকে জড়িয়ে ধরে রেখেছিল, এক মুহূর্তের জন্যেও ছাড়েনি। দিশা কোথা থেকে খবর পেয়ে এখানে এসেছে কে জানে। এসে থেকেই তামজিদের পাশের থেকে উঠেনি। ভদ্রতার খাতিরে শোকের বাড়িতে কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছিল না তারিন, তাই এতক্ষণ কিছু বলেনি। কিন্তু এবার আর সহ্য করতে পারল না। উঠে গিয়ে তামজিদের কাঁধে হাত রাখল।
তামজিদ তারিনকে দেখেই শান্ত স্বরে বলল, আমার পাশে বসো, কোথাও যেও না। তারিন এবার যেন মনে শক্তি পেল। দিশার উদ্দেশ্যে শান্ত স্বরে বলল, দিশা আপু, আপনার না আজকে ইন্ডিয়া চলে যাওয়ার কথা? দিশা শান্ত বাক্যে উত্তর দিল, হ্যাঁ, চলে যাব। আমার একটু সমস্যা ছিল, তাই যাওয়ার ডেট একদিন পিছিয়ে দিয়েছি। তারিন সে বিষয়ে আর কথা বাড়াল না, সরাসরি বলে উঠল, দেখুন দিশা আপু, আমাদের শোকের মাঝে আজকে কোনোরকম সিন ক্রিয়েট করবেন না প্লিজ। কালকে থেকে আমি আপনাকে যথেষ্ট সুন্দর ব্যক্তিত্বের মানুষ হিসেবে জেনে আসছি, তাই এমন কোনো কাজ করবেন না যেটা আপনার ব্যক্তিত্বকে খারাপ বানিয়ে দিবে। আপনি আমাদের এই শোকের দিনে আমাদের পাশে থাকতে এসেছেন, আমি খুশি হয়েছি, কিন্তু বারবার আমার স্বামীকে এভাবে স্পর্শ করবেন না, আমার সেটা ভালো লাগে না। দিশা প্রতিউত্তরে বেশ শান্ত গলায় জবাব দিয়ে উঠল, তাজ আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি ওর সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করছি। তারিনও বেশ শক্তপোক্ত স্বরে বলল, আমি এই ব্যবহারকে বন্ধুত্বপূর্ণ মনে করলেও গ্রামের সবাই সেটা করবে না। বিষয়টা দৃষ্টিকটু লাগে বেশ, দয়া করে একটু সরে বসুন। দিশা কোনো কথা না বলে চুপচাপ সরে বসল, কিন্তু তামজিদ আর সেখানে বসতে চাইল না। তারিনের উদ্দেশ্যে বলল, বাবা কোথায়? তারিন ছোট্ট করে উত্তর দিল, বাবা রুমে আছেন, বাবার প্রেসার লো হয়ে গেছে, বাবার কাছে চলো। বলেই তারিনের হাত ধরে নিয়ে ঘরে চলে গেল। দিশা তৎক্ষণাৎ আর বসে থাকল না, নিজেও নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তামজিদ ঘরে আসতেই আমজাদ সাহেবকে বিধ্বস্ত অবস্থায় দেখে কেঁপে উঠল। আমজাদ সাহেবের পাশে গিয়ে বসল। ছেলেকে দেখেই তিনি কঠিন শোকে মুষড়ে পড়লেন। ছেলের হাত দুটো জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। তামজিদ অশ্রুসিক্ত স্বরে বাবাকে সান্ত্বনা দিতে বলে উঠল, তুমি এতটা ভেঙে পড়ো না বাবা, তুমি অসুস্থ হয়ে গেলে আমাদের কি হবে? এখন তুমি আমাদের মাথার উপর ছাদ বাবা, তোমার কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচব? এবার তারিনও আমজাদ সাহেবের পাশে বসল। আমজাদ সাহেবের হাত ধরে বলল, সেই বিয়ের দিন থেকে আপনি আর মা আমাকে আগলে রেখেছেন, নিজের পরিবারের অভাব, বাবা মায়ের অভাব বোধ করতে দেননি। মা তো আমাকে সংসার বুঝিয়ে না দিয়েই চলে গেল। এখন আপনি আমাদের সম্বল বাবা, আপনি না থাকলে আমরা কি নিয়ে থাকব? আপনাকে নিয়েই মায়ের সব থেকে বেশি চিন্তা ছিল। আপনাকে আমি দেখে রাখব বাবা, আপনার কোনো অযত্ন হতে দিব না। আমি আছি তো। আমরা সবাই মিলে মায়ের সংসার খুব যত্নে আগলে রাখব। আমজাদ সাহেবের মুখে তৃপ্তির হাসি ফুটল। মানুষ বেঁচে থাকতেই কত আদর যত্ন, মরে গেলে কতক্ষণে মাটিতে রাখবে সেই আয়োজন ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে সময় গড়িয়ে গেল। তামজিদের মাকে শেষ বিদায় দেওয়ার সময় এসে পড়ল। লাশটাকে কবরে নামানোর জন্য ধরতেই ওর হাত কাঁপছিল, চোখ দিয়ে ঝরোঝরো করে পানি ঝরছে। কি নির্মম এ দৃশ্য! সন্তান নিজের হাতে মাকে কবরে রাখছে। নিয়তি বড্ড নিষ্ঠুর। মাটি দেওয়ার পালা শেষ হতেই একে একে সবাই বিদায় নিল। আমজাদ সাহেব অসুস্থ হয়ে পড়লেন, সবাই ধরাধরি করে বাড়ি নিয়ে গেল। দাঁড়িয়ে রইল তামজিদ একা। সবাই চলে যেতেই ধপ করে বসে পড়ল কবরের পাশে। কবরটাকে জড়িয়ে ধরল দুই হাতে। এবার গলা ফাটিয়ে মা বলে চিৎকার করে উঠল। শব্দ করে কাঁদতে লাগল। কান্নারত স্বরেই বলতে লাগল, মা কেন আমাকে একা রেখে গেলে? আমাকে এতিম করে কেন গেলে? আর কয়েকটা বছর আমার সাথে কি এমন ক্ষতি হতো? তোমাকে আমি একটুও সুখ দিতে পারলাম না মা।
তোমার সুখের জন্যই তো নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম। তোমার পছন্দের মেয়েকে বউ করে এনেছিলাম। তোমার সাজানো গুছানো সংসার ফেলে কোথায় চলে গেলা মা? তামজিদ কাঁদছে। নিজের মাকে হারিয়ে ফেলার শোক সহ্য করতে পারছে না। তানহার জন্য বুকটা ফেটে যাচ্ছে। এই অবস্থায় নিজের বোনের পাশেও থাকতে পারছে না। সবদিকের শোক সহ্য করে কি করে মানুষ? তামজিদ আর পারছে না, হাঁপিয়ে গেছে। এশারের আজান হচ্ছে চারদিকে। তারিন আর তারিনের মা এসেছে তামজিদের কাছে। তারিন আসতেই তামজিদ তারিনকে ঝাপটে ধরল। তারিনকে বুকের মধ্যে আগলে নিয়ে কাঁদতে লাগল। তারিনও কাঁদছে। ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার ভাষা ওর জানা নেই। সুস্থ হয়ে উঠা মানুষটা আজ মাটির নিচে। ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে তারিনের। কি ভেবেছিল? আর কি হয়ে গেল? এই দুনিয়াতে আজকে থাকতে কালকের আশা নেই। কালকে ভোর আমাদের জীবনে আসবে নাকি তার কোনো গ্যারান্টি নেই। অথচ আমরা এই মিছে দুনিয়ার কত শত স্বপ্নে বিভোর থাকি সারাক্ষণ। তামজিদ অনেকক্ষণ যাবৎ কাঁদছে। এবার তারিনের মা সালেহা খাতুন এগিয়ে আসলেন। তামজিদের মাথায় হাত রাখলেন। আলতো হাতে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, বাজান, কান্দো কেন? আমি আছি না? তোমার আরেক মা। তোমার মায়ের মতন অত আদর যত্ন করতে পারুম কিনা জানি না, কিন্তু আমার পোলা মায়া যেমন আদর যত্নে থাকবো তুমিও থাকবা। আজ থেইকা আমারে মা কইবা। আমার আরেক পোলা তুমি, আমার বড় পোলা। কান্দে না বাজান, লও ঘরে লও। কানলে আফার কবরে আজাব হইব বাজান। আহো আমার লগে লও। নামাজ পড়ো গিয়া। দুইডা হাত তুইলা আল্লাহ রে কও আফারে যেন আল্লাহ বেহেশত নসিব করে। তামজিদ একটু শান্ত হল। অন্তত কেউ একজন মায়ের মতো আগলে তো নিচ্ছে, সান্ত্বনা তো দিচ্ছে। তারিন আর তামজিদকে নিয়ে রুমে চলে আসলো। তামজিদ ফ্রেশ হয়ে সোজা মসজিদে চলে গেল নামাজ পড়ে। নামাজ পড়ে এসে মায়ের কবরটা একবার ঘুরে আসলো। রাত বাড়ল। বাড়ি আস্তে আস্তে নিস্তব্ধ হতে শুরু করলো। তামজিদ মায়ের ঘরে একবার ঘুরে আসলো। কই মা নেই তো। ঘর ভর্তি মানুষ, কিন্তু মা নামক মানুষটা নেই তো। কষ্টে আবারও বুক ভারী হয়ে উঠল। নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল বিছানায়, চোখের উপর হাত রেখে শটান হয়ে আছে। কিছু সময় পর রুমে তারিনের উপস্থিত টের পেতেই তামজিদ শান্ত বাক্যে বলল, লাইটটা একটু অফ করে দাও তারিন, মাথা যন্ত্রণা করছে। তারিন শুনল না। তামজিদের পাশে গিয়ে বসল। তামজিদের হাতটা সরালো। শান্ত স্বরে বলে উঠল, উঠুন, একটু কিছু খেয়ে নিন। সেই সকাল থেকে না খাওয়া। এবার না খেলে শরীর খারাপ করবে। খাবো না। দেখুন, আপনি তো মায়ের বড় ছেলে, মায়ের ভরসার জায়গা। আপনার উপরেই এখন বাবার দায়িত্ব। আপনি এভাবে ভেঙে পড়লে বাবাকে সামলাবে কে? একটু নিজেকে শক্ত করুন। আমি আছি তো আপনার পাশে। আপনার এত চিন্তা কিসের? আপনাকে আমি কথা দিচ্ছি, মায়ের সাজানো সংসার আমি এলোমেলো হতে দিব না। মায়ের মতো করে পারবো কিনা জানি না, তবে দুই হাতে মায়ের সংসার সাজিয়ে রাখব। বাবার খেয়াল রাখব। নিজের স্বপ্নও পূরণ করব। তামজিদ অবাক চোখে তারিনের দিকে তাকিয়ে আছে। এইটুকু একটা মেয়ে কি সুন্দর করে সবাইকে সামলে রাখছে। কে বলবে মেয়েটা সবে স্কুলের গণ্ডি পেরিয়েছে। কথা শুনে কারো সে কথা বোঝার সাধ্য নেই। তারিন তামজিদকে টেনে উঠে বসালো। ভাত মেখে তামজিদের মুখে তুলে ধরে বলল, হা করুন। তামজিদ চেয়ে আছে তারিনের দিকে। মেয়েটাকে যত দেখছে তত অবাক হচ্ছে। তারিন খুব যত্ন করে তামজিদকে খাইয়ে দিল।
সাথে একটা পেইন কিলার খাইয়ে দিল। তারপর বলে উঠল, এবার একটু ঘুমান, আমি আছি এখানেই। তামজিদও কোনো প্রতিক্রিয়া না করে শুয়ে পড়ল। তারিন লাইটটা বন্ধ করে এসে তামজিদের মাথার পাশে বসল। আলতো হাতে তামজিদের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। বয়সের সাথে ম্যাচুরিটি আসে কথাটা সম্পূর্ণ ভুল। শুধু বয়স না, সময় ও পরিস্থিতির সাথে মোকাবিলা করতে করতে একটা মানুষের মধ্যে ম্যাচুরিটি আসে। তারিন মনে মনে ভাবতে লাগল, কাল থেকে এক নতুন সংগ্রাম শুরু হবে, সংসার নামক শক্ত সুতোয় বাধা পড়ে যাবে সারা জীবনের জন্য। এই ভেঙে পড়া সংসার ও মানুষগুলোকে সাজিয়ে তুলতে হবে নিজের হাতে। নিজের স্বপ্নও পূরণ করতে হবে। সবটা একা হাতে সামলাতে পারব তো? আজানের শব্দে যখন তারিনের ঘুম ভাঙে তখন নিজেকে স্বামীর বক্ষস্থলে আবিষ্কার করল। রাতে কখন চোখ লেগে গেছে কে জানে। তামজিদ খুব যত্নে তারিনকে নিজের বুকের মাঝে আগলে রেখেছে। তামজিদের মুখের দিকে তাকিয়ে তারিনের বড্ড মায়া হল। একদিনেই মানুষটার মুখ শুকিয়ে গেছে, চোখ দুটো ফুলে আছে, চেহারাতেও ফোলা ফোলা ভাব। মাকে হারিয়ে মানুষটা খুব বেশি ভেঙে পড়েছে। মা হারানোর যন্ত্রণা এতটা বেদনাদায়ক কেন? তারিন মনে মনে প্রার্থনা করল, কোনো সন্তানের চোখে সামনে যেন তার বাবা মায়ের মৃত্যু না হয়। নামাজের সময় হয়ে গেছে। তামজিদের ঘুমটা ভাঙাতে ইচ্ছে হল না। ছেলেটা রাতে মাকে হারানোর যন্ত্রণায় কাতরাচ্ছিল। তারিন খুব সাবধানে তামজিদকে ডাকল, শুনছেন? তামজিদ বোধহয় টের পেল না। তারিন পুনরায় ডাকল, শুনছেন? উঠুন, নামাজ পড়বেন না? উঠে নামাজ পড়ে নিন। তারর চলেন মায়ের কবর জিয়ারত করে আসি। তামজিদের কানে মায়ের কবর শব্দটা মারাত্মকভাবে আঘাত হানল। লাফিয়ে উঠে বিছানার উপর বসে পড়ল। তারিনের দিকে অসহায় চোখে তাকাল। তারিন বুঝল তামজিদ কথাটায় কষ্ট পেয়েছে, কিন্তু কি আর করার? বাস্তবতা মেনে নিতেই হবে। সব মেনে নিয়ে রবের ফয়সালার উপর শুকরিয়া জানাতে হবে। তারিন আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। অজু করে এসে দুটো জায়নামাজ হাতে নিয়ে তামজিদের উদ্দেশ্যে বলে উঠল, বসে থাকবেন না? তামজিদ অজু করার উদ্দেশ্যে পা বাড়াল। অজু করে এসে দেখল তারিন জায়নামায় বিছিয়ে দাঁড়িয়ে আছে। তামজিদ এসে নামাজ শুরু করল। দুজনে একসাথে নামাজ পড়া শেষ করল। মোনাজাত ধরতেই তামজিদ ফুপিয়ে কেঁদে উঠল। তারিন চুপচাপ শুনছে, কিছু বলছে না, থামাচ্ছে না, সান্ত্বনা দিচ্ছে না। কান্না করুক, রবের নিকট কাঁদলে মন হালকা হয়। দুনিয়াতে কেউ কারোর কষ্ট দুঃখ বুঝে না, তাই দুনিয়ার মানুষদের নিজের খারাপ লাগা ভালো লাগা প্রকাশ না করে সঙ্গোপনে উপর ওয়ালার কাছে প্রকাশ করাই শ্রেয়। নামাজ শেষ করে দুজনে বর্ষা বেগমের কবর জিয়ারতের উদ্দেশ্য বেরিয়ে পড়ল। কবরস্থানে আসতেই তারিনের বুকটা ভারী হয়ে উঠল। কালকে যে মানুষটা এসময় দুনিয়াতে ছিল, বেঁচে ছিল, দিব্যি নিঃশ্বাস নিচ্ছিল, হাসি খুশি ছিল, সে মানুষটা একদিনের ব্যবধানে আজ মাটিতে শুয়ে আছে। দুনিয়ার নিয়ম বড্ড মর্মান্তিক। তারিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না, হু হু করে কান্না করে উঠল। তামজিদ এক হাতে তারিনকে বুকের সাথে আঁকড়ে ধরল, বলে উঠল, আমরা দুজনে মায়ের সংসার আগলে রাখব। আমার মায়ের সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে না। আপনি আমার পাশে থাকবেন মাস্টার মশাই। অবশ্যই থাকব, তাহলে আমি সব পারব। মায়ের সংসারকেও আগলে রাখব, নিজের স্বপ্নও পূরণ করব, নিজের পায়ে দাঁড়াব, আপনার যোগ্য হয়ে উঠব, আপনার ভালোবাসা ও অর্জন করে নিব।
পরিশেষে আমাদের একটা ছোট্ট সংসার হবে। তামজিদের মুখে তৃপ্তির হাসি ফুটল। সময় কারোর জন্য থেমে থাকে না। যে চলে যায় সে একাই চলে যায়। দুনিয়া যেমনটা তেমনই রেখে যায়। মাঝে কেটে গেছে প্রায় 1 মাস। তারিন, তামজিদ, আমজাদ সাহেব 1 সপ্তাহ পরেই ঢাকায় ফিরে এসেছিলেন। তানহার মেয়ে হয়েছে সেজন্য। তারিন অবশ্য ঢাকায় এসে কয়েকদিন মন মরা হয়েছিল। এই সাজানো গুছানো সংসারের সব জিনিস যার যার জায়গায় ঠিকভাবে আছে, শুধু নেই সাজিয়ে রাখা মানুষটা। দুনিয়ার নিয়মে পা বাড়িয়ে মন পাথর করে নিতে হয়, শোক কাটাতে হয়, নিজেদের জীবনের ছন্দে ফিরে আসতে হয়, দুনিয়াবি জীবনে ব্যস্ত হয়ে পড়তে হয়। এই 1 মাসে তারিন আর তামজিদের সম্পর্কটাও আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক আস্তে আস্তে গড়ে উঠছে। বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের ন্যায় দুজনে আচরণ করে। তামজিদ খুব যত্নে তারিনকে আগলে রাখে। তারিন বুঝতে পারছে তামজিদ আস্তে আস্তে তারিনের উপর ফুরবল হওয়া শুরু করেছে। সব আধার কাটিয়ে আলোর মুখ দেখা শুরু করেছে তারিন। জীবন যেন এই সুখেই কেটে যায়। তারিন দুপুরের রান্না শেষ করেছে মাত্রই। এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। জাহেলাকে বলল, তুমি একটু বাবাকে গোসল করে নামাজ শেষ করতে বলো, তারপর আমি খাবার দিচ্ছি। আমি দেখি কে এসেছে। জাহেলা প্রতি উত্তরে হাসি দিয়ে আমজাদের সাহেবের রুমের দিকে রওনা দিল। আর তারিনের হাত থাকা খুন্তিটা আনমনে না রেখেই ব্যস্ত ভঙ্গিতে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই তামজিদের হাস্যজল মুখটা চোখে পড়ল। তারিনও সৌজন্যমূলক হাসি উপহার দিল। জিজ্ঞেস করল, বাবা, মাস্টার মশাই আজকে এত তাড়াতাড়ি ফিরে আসলেন যে? তামজিদ তারিনের নাক টেনে দিয়ে হাসি দিয়ে বলে উঠল, আমার বাচ্চা বউটাকে না দেখে থাকতে পারছিলাম না। বলেই তারিনকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। আর তারিন কপাল কুঁচকে সেখানেই দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ। অতঃপর যখন বুঝল তামজিদ ওর সাথে মজা নিয়েছে, তখন দরজাটা আটকে রাগী ফেস করে তামজিদের সামনে গিয়ে দাঁড়াল। কোমরে হাত রেখে চোখ মুখ কুঁচকে প্রশ্ন করে বসল, আমি বাচ্চা? তামজিদ জগ থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, অবশ্যই। কোনো সন্দেহ আছে? বলেই পানি খাওয়া শুরু করল। তারিন এবার দ্বিগুণ রেগে গেল। কোমরে শাড়ির আঁচলটা গুজে নিয়ে নিল পোক্ত করে। খুন্তিটা তামজিদের দিকে তাক করে দাঁতে দাঁত চেপে বলল, এটা চিনেন? তামজিদ হকচকিয়ে গেল। কি মেয়ে রে বাবা! খুন্তিটা সোজা মুখের দিকে ধরল। তারিনের অগ্নিদৃষ্টির দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগল। মাথায় দুষ্টু বুদ্ধিরা এসে হানা দিল। সাহস সঞ্চয় করে উত্তর দিল, আরে চিনব না কেন? এটা খুন্তি, যা দিয়ে রান্না করে। বুঝেছ পিচ্চি? বলেই মুখ টিপে হাসল। তামজিদের হাসি দেখে তারিনের শরীর রাগে রি রি করে উঠল। কি আজব! বারবার বাচ্চা পিচ্চি বলে সম্বোধন করছে কেন? ও কি পিচ্চি নাকি? গোটা একটা সংসার সামলে চলেছে, আর সেই মেয়েটাকে বলে পিচ্চি? তারিন রেগে মেগে বলল, মাস্টার মশাই দেখুন। তামজিদ মুখ টিপে হেসে বলল, আচ্ছা দেখাও। তারিন দমে গেল। চোখ দুটো নামিয়ে ফেলল। আমতা আমতা করে বলল, কি দেখাবো? যা দেখাতে চাও। তামজিদের কথা শুনে তারিনের মুখটা একদম চুপসে গেল। তারিনের চুপসে যাওয়া মুখটা দেখে তামজিদ ফিক করে হেসে দিল। তামজিদের হাসি দেখে তারিন খন্তিটা তুলে বলে উঠল, দাঁড়ান, আজকে আপনার খবর আছে।
তারিন বলতে দেরি, কিন্তু তামজিদের দৌড় দিতে দেরি হলো না। এক দৌড়ে সোজা রুমে গিয়ে তোয়ালে নিয়েই ওয়াশরুমে ঢুকে গেল। তারিন ওয়াশরুমের দরজায় জোরে থাপ্পড় মেরে বলে উঠল, দরজাটা খুলুন বলছি, এক্ষুনি খুলুন, নয়তো আপনার খবর আছে আজ। তামজিদ ওপাশ থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করল, দরজা কেন খুলব? আমার সাথে গোসল করার শখ হয়েছে বুঝি? তারিন আর কিছু বলার সাহস পেল না। এপাশ থেকে ছিটকিনিটা আটকে দিয়ে দুষ্টু কণ্ঠে বলে উঠল, এবার সারাদিন ওয়াশরুমেই বসে থাকুন। বলেই তারিন বিছানার উপর এসে বসে পড়ল। তামজিদের সাথে দৌড়ে হাঁপিয়ে গেছে। কিছু একটা ভেবে আনমনেই হেসে উঠল। বিয়ের পর মানুষটাকে এই প্রথম এত চঞ্চল রূপে দেখে এক ভালো লাগা হৃদয়ে ছেয়ে গেল। এই মুহূর্তে চোখ গেল বিছানার পাশে থাকা ট্রি টেবিলটার উপর। সেখানে তামজিদের একটা হাসিওয়ালা ফটোফ্রেম রয়েছে। তারিন ফটোফ্রেমটা হাতে নিয়ে নিজে নিজে বলে উঠল, এই যে, আপনি হাসেন না কেন সব সময়? আপনাকে হাসলে যে খুব সুন্দর লাগে মাস্টার মশাই। এর মধ্যেই তামজিদ ওয়াশরুমের ভেতর থেকে চিল্লানো শুরু করতেই তারিন ভয় পেয়ে ধরফরিয়ে উঠল। তাড়াতাড়ি ছবিটা রেখে দৌড় গেল সেদিকে। দরজার সামনে গিয়ে চেঁচিয়ে বলে উঠল, এভাবে হাম্বার মতো চেঁচামেচি করছেন কেন? এই হচ্ছে মাস্টার মানুষের এক দোষ। বাইরে চিল্লাবে বেচারা ছাত্র ছাত্রীর উপর, আর ঘরে চিল্লাবে বউয়ের উপর। খুলব না আমি দরজা। এভাবে চিল্লাপাল্লা করলেন কেন? আমি ভয় পেয়ে গেছিলাম। তামজিদ ওপাশ থেকে বেশ কাকুতির স্বরে বলে উঠল, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিয়ে দরজাটা খুলে দিন প্লিজ। তারিন মুখ টিপে হাসল। একটু ভাব নিয়ে বলে উঠল, খুলতে পারি একটা শর্তে। কি শর্ত? দুষ্টুমির স্বরে গ্রামের ভাষায় আগের মতো করে বলে উঠল, আমারে আর পিচ্ছি কইয়া ডাকবেন না, কন রাজি? তামজিদ হো হো করে হেসে উঠল। তামজিদের হাসির শব্দ তারিন এপাশ থেকে বেশ ভালোভাবে শুনতে পাচ্ছে। অবাক স্বরে বলে উঠল, একই, এমন পাগলের মতন হাসতাছেন কেন? মাথার সব কয়ডা তার কি ছিঁড়া গেছে? বলে একটু থামল। কি যেন ভেবে পুনরায় চেঁচিয়ে বলল, আয় হায়, আপনেরে কি ভূতে ধরল নাকি মাস্টার মশাই? তামজিদ থামল। তারিনকে নকল করে গ্রামের ভাষায় শান্ত স্বরে বলল, আমার দাদি, দয়া কইরা দরজাটা খুইলা দেন। আমি আপনেরে আর পিচ্ছি কইয়া ডাকমু না। তামজিদের মুখে এহেন কথা শুনে তারিন যেন আকাশ থেকে ঠাস করে পড়ল। ছিটকিনিটা খুলে দিতেই তামজিদের হাস্যোজ্জ্বল মুখটা চোখে পড়ল। তারিনের বিস্মিত চেহারা পানে তাকিয়ে তামজিদ মুখ টিপে হাসল। তারিনের নাক টেনে দিয়ে বলে উঠল, এভাবে আকাশ কুসুম চিন্তা ভাবনা করে এই ছোট্ট মাথায় প্রেসার দিবেন না। কাল আমার সাথে কলেজে যাবে। তারিন অবাক স্বরে জিজ্ঞেস করল, কেন? নাচ দেখতে। তারিন মনক্ষুণ্ণ হল। মুখ গুমরা করে বলল, মজা করবেন না। তামজিদ মাথা মুছতে মুছতে বলল, বোকা, কাল তোমাকে ভর্তি করাবো। আমাদের কলেজেই পড়বে তুমি। কাল থেকে তোমার স্বপ্ন পূরণের এক ধাপ শুরু হলো। কথাটা শুনে তারিনের মুখে হাসি ফুটল। অবশেষে স্বপ্ন সত্যি হবে তাহলে। কিন্তু এই স্বপ্ন পূরণের পথ কি এত সোজা হবে? আমার মায়ের সংসার ফেলে রেখে তুমি বাইরে গিয়ে ডিঙ্গিপোনা করে বেড়াবে? পড়ালেখার এত শখ হলে বিয়ে করেছ কেন? তানহার এমন এলোমেলো বাক্য শুনে তারিনসহ তামজিদও অবাকের শেষ সীমানায়। এর মধ্যেই কেটে গেছে সপ্তাহ খানেক। তারিন কলেজে ভর্তি হয়েছে, কিন্তু ক্লাস শুরু হবে আরও 2 দিন পর। তারিনের কলেজে ভর্তি হওয়ার কথা শুনেই আজ সকালেই তানহা এই বাসায় এসেছে।
এসেই সেই বিষয়ে ঘোর আপত্তি জানিয়ে উপরোক্ত কথাগুলো বলে উঠল। তারিন আগেই কিছু বলল না, চুপচাপ তানহার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গোপনে একবার শান্ত চোখে তামজিদের দিকে তাকালো। তামজিদের দৃষ্টিতে বিস্ময় স্পষ্ট। তানহা পুনরায় তামজিদকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাই, তুই কি 2 দিনেই বউ পাগল হয়ে গেলি নাকি? বউ যা বলছে তাই শুনছিস? তারিন না হয় অল্পবয়সী মেয়ে, ওর মনে এখন সেই বয়সী মেয়েদের মতো শখ আহ্লাদ জাগবে, কিন্তু তাই বল, তুই তো আর অল্প বয়সী না। যা করছিস ভেবে চিন্তে করছি তো। তারিন যদি এখন সারাদিন কলেজ পড়ালেখার পেছনে ছুটে, তাহলে আমার বাবাকে কে দেখবে? এই সংসার কে দেখবে? তারিন এবার মুখ খোলার জন্য প্রস্তুত হল। তার আগেই তামজিদ বলে উঠল, আপা, তোমার কি তারিনের পড়ালেখা করা নিয়ে আপত্তি আছে? তানহা ঝটপট উত্তর দিল, হ্যাঁ, আছে। তামজিদ পাল্টা প্রশ্ন করল, কেন? তানহা চোখ গরম করে তামজিদের দিকে তাকালো। বলল, কেন বুঝতে পারছিস না? তামজিদ বেশ শান্ত স্বরে উত্তর দিল, না, বুঝতে পারছি না। তুমিও একটা মেয়ে, তারিনও একটা মেয়ে। তুমিও এক বাড়ির বউ, তারিনও সেম। তুমি নিজে বিয়ের পর পড়ালেখা চাকরি সব করতে পেরেছ, অথচ দেখো আমার বউয়ের বেলায় তোমার ভিন্ন মতামত। কেন আপা? তানহা আগের ন্যায় গরম চোখে তাকালো তামজিদের দিকে। উচ্চবাক্যে বলে উঠল, তুই আমাকে প্রশ্ন করছিস? আমার সাথে নিজের বউয়ের তুলনা করছিস? হ্যাঁ, আমি বিয়ের পর পড়ালেখা চাকরি দুটোই করেছি। ঘরে এবং বাইরে 2 জায়গায় মানিয়ে নিতে পেরেছিলাম, কারণ আমার সংসারে আমার শাশুড়ি মা আছেন। কিন্তু এই সংসারে আমার মা নেই, তারিনের শাশুড়ি নেই। আমার বয়সের 60-এও তারিনের বয়সের গ্যাপটা অনেক বেশি। কি করে পারবেও? তামজিদ কিছু বলে উঠার আগেই এবার তারিন মুখ খুলল। বেশ দৃঢ় কণ্ঠে বলল, আমার বয়স কম, আমার শাশুড়ি নেই, এইসব এক্সকিউজকে আমি আমার স্বপ্নের পথে বাধা মনে করি না আপু। আমি সংসার সামলে পড়ালেখা কন্টিনিউ করতে পারব। তানহা উচ্চস্বরে বলল, মুখে যা বলা সহজ, কাজে করে দেখানো বেশ কঠিন। তারিন পাল্টা উত্তর দিল, আমি মুখে বলছি না, সময় দিন কাজেও করে দেখাবো ইনশাআল্লাহ। তানহা এবার বেশ কঠিন স্বরে বলল, বেয়াদবের মতো বড়দের মুখে মুখে কথা বলছো কেন? বড়দের কি করে সম্মান করতে হয় জানো না? তারিনও বেশ শান্ত হয়ে গুছিয়ে বলল, শুধু বড়দের না, আমি ছোট বড় নির্বিশেষে সব মানুষকেই সম্মান করতে জানি আপু। সম্মানটা বয়স দেখে নয়, আচরণ দেখে করতে হয়। যে সম্মানের যোগ্য তাকেই সম্মান করা উচিত। তানহার চোখ বড় বড় হয়ে গেল। বসা থেকে উঠে দাঁড়ালো। উত্তেজিত স্বরে তামজিদের উদ্দেশ্যে বলল, তোর বউকে বল চুপ থাকতে। আমার সাথে কোন সাহসে ও এভাবে কথা বলছে? তামজিদ ও শান্ত স্বরেই বলল, আপা, ও তো ভুল কিছু বলেনি, তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে কিভাবে এমন অশিক্ষিতের মতো আপত্তি করছো? তুমি তো আমার বড় আপা। তার মানে তারিনেরও আপা। তুমি বললে না তারিন তোমার থেকে বয়সে বেশ ছোট, তাহলে তো তোমার উচিত তারিনকে বোনের মতো আগলে রাখা, ওর পাশে থাকা, সাহস দেওয়া, তা না করে তুমি এইটুকু মেয়েকে থামিয়ে দেওয়ার চেষ্টায় মত্ত হয়ে উঠেছ। তানহা এবার চুপ করে গেল। একবার আর চোখে তারিনের দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে আলাদা একটা মায়া আছে, সেই প্রথম দিন থেকে মেয়েটার সাথে ওর ভালো সম্পর্ক গড়েছে। আজকেই প্রথম মতের অমিল হল। তারিনের মুখের দিকে তাকিয়ে তানহার ভেতরে খারাপ লাগা শুরু হল। ঠিকই তো, মেয়েটার বয়সেই বা কতটুকু?
এই বয়সী একটা মেয়ে এত গুছিয়ে সংসার করছে, এটাই তো অনেক বড় কিছু। মেয়েটার মনের জোর আর আত্মবিশ্বাস প্রবল। ওর পাশে থাকলে, ভরসা দিলে ও অনেক কিছু করতে পারবে। তামজিদ খানিক চুপ থেকে বলল, আপা, মা তো আমাকে ছেড়ে চলে গেছে, এখন তুমি আছো। আমার আরেক মা যাকে মনে করি আমি, সেই তুমি আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছ, এটা মানতে পারছি না আমি। আপা, তুমি তো আমাকে সবসময় বুঝতে, আমার পাশে থাকতে, তাহলে এখন কেন বুঝছো না? আপা, একটু বুঝো প্লিজ, তুমি আছো, আমি আছি, বাবা আছে। আমরা সবাই মিলে তারিনের পাশে থাকলে তারিন ঠিক মানিয়ে নিবে। ওর মধ্যে মানিয়ে নেওয়ার সেই ক্ষমতা, জেদ, আত্মবিশ্বাস আছে। ও ঠিক পারবে। আমি বলছি, আমাদের থেকে এভাবে দূরে সরে যেও না আপা। আমাদের তোমাকে বড্ড প্রয়োজন আপা। তানহা চুপ করে আছে। তারিন বাচ্চাটাকে তামজিদের কোলে দিয়ে তানিহার দিকে এগিয়ে গেল। তানহার হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আপু, আপনি ছাড়া এখন আমাদের পাশে কেউ নেই। প্লিজ আমার স্বপ্নে পূরণে বাধা হয়ে দাঁড়াবেন না। তানহা তারিনের থেকে হাতটা ছাড়িয়ে নিল। তামজিদের কোলের থেকে নিজের মেয়েকে কোলে তুলে নিল। শান্ত হয়ে তামজিদের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, আমার বাবা আর আমার মায়ের সংসারের কোনো অযত্ন হলে আমি ভুলে যাব তুই আমার ভাই আর ও আমার ভাইয়ের বউ। বলেই দরজার দিকে পা বাড়াতেই তামজিদ পথ আটকে দাঁড়াল। অনুরোধ বাক্যে বলে উঠল, আপা, আপা, এভাবে চলে যেও না, বাবা শুনলে কষ্ট পাবে। এক সংসারে থাকতে গেলে অনেক তর্ক বিতর্ক হয়, তাই বলে এভাবে রাগ করে চলে যেও না। প্লিজ আপা। তানহা শুনল না। কোনো শব্দ না করে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই তারিন এসে তানহার হাত ধরে ফেলল। শান্ত স্বরেই বলল, আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে এভাবে রাগ করে বেরিয়ে যেতে পারতেন আপু। তানহা নিঃশব্দে তাকালো তারিনের দিকে। তারিন পুনরায় বলে উঠল, মায়ের সংসার আগলে রাখব, বাবাকে যত্নে রাখব, নিজের পায়ে দাঁড়াব। সেজন্য আমার তো আপনাদের সাপোর্ট প্রয়োজন। আপনারা যদি এভাবে মুখ ঘুরিয়ে নেন তাহলে আমি ফুটবল হয়ে পড়ব। একটা মেয়ের শক্ত মনোবল, স্বপ্ন এভাবে ভেঙে দিবেন না। সব থেকে বড় কথা, আপনি একজন শিক্ষিত স্বাবলম্বী নারী হয়ে অন্য একজন নারীকে এভাবে স্বপ্ন পূরণের পথে বাধা দিবেন না প্লিজ আপু। তানহা চুপ করে অন্য দিকে দৃষ্টি ঘুরিয়ে আছে। তারিন অসহায় চোখে তামজিদের দিকে তাকালো। তামদিন আলতো স্বরে আপা বলে ডেকে উঠতেই তানহা কাঠোকাঠ গলায় বলে উঠল, যেদিন তোর বউ ঘরে বাইরে দুটো সমান তালে সামলে দেখাতে পারবে, নিজেকে সঠিক প্রমাণ করতে পারবে, সেদিন আমি এ বাড়িতে আবার ফিরে আসব। তানহার কথা শেষ হতেই তানহা কয়েক পা এগিয়ে যেতেই পেছনে থেকে তামজিদ বলে উঠল, তোমাদের কাছে কেন আমার বউ নিজেকে প্রমাণ করতে যাবে আপা? বউটা তো আমার। যদি কখনো কোনো কিছুর জন্য নিজেকে প্রমাণ করতে হয় তাহলে সেটা শুধু আর শুধুমাত্র আমার কাছে করবে। মা তো এই সংসারের দায়িত্ব আমার বউকে দিয়ে গেছে, তোমাকে না। তোমার তো আলাদা একটা সংসার আছে, তুমি সেদিকটা ঠিক করে সামলাও আপা। মায়ের অবর্তমানে এই সংসারটা আমার বউয়ের। তো আমার বউ নিজের সংসার কি করে সামলাবে এটা একান্তই ওর ব্যাপার। কেন তুমি শুধু শুধু ঝামেলা করে সম্পর্কে তিক্ততা বাড়াচ্ছ আপা? তারিন এক নজরে তামজিদের দিকে তাকিয়ে আছে। মানুষটা ওর জন্য নিজের বড় বোনের সাথে এভাবে কাঠোকাঠ গলায় কথা বলছে। একজন মেয়ে তখনই শ্বশুরবাড়ি সুখী যখন মেয়েটার স্বামী তার হয়ে পুরো পৃথিবীর সাথে লড়াই করে। তারিনের নিজেকে পৃথিবীর সবথেকে ভাগ্যবতী নারী মনে হচ্ছে। তামজিদের কথার কোনো উত্তর না দিয়ে তানহা বড় বড় পা ফেলে চলে গেল।
তানহা চলে যেতেই তামজিদ দরজাটা আটকে বড় করে নিঃশ্বাস ছাড়ল। দুই হাতে মুখটা কিছুক্ষণ চেপে ধরে রাখল। তারিনের দিকে চোখ পড়তেই তারিনের অসহায় মুখটা চোখে পড়ল। তামজিদ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তারিনের পাশে গিয়ে দাঁড়াল। এক হাতে তারিনকে নিজের সাথে খানিকটা জড়িয়ে ধরে ভরসা দিয়ে বলে উঠল, আমি আছি তো বোকা, চিন্তা করছো কেন? আপা মায়ের শোকটা এখনো কাটিয়ে উঠতে পারেনি, তাই মেনে নিতে পারছে না। দেখবে খুব শীঘ্রই আপা নিজেই তোমাকে বুঝবে, তোমার পাশে থাকবে। এত কথার মাঝে তারিনের মাথায় একটাই কথা ঘুরছে, আমি আছি তো। ব্যাস, আর শান্তিতে থাকতে কি লাগে? এই কথাটাই তো যথেষ্ট। ভরা ক্যাম্পাসে একটা ছেলের গায়ে সপাটে থাপ্পড় মেরে বসল তারিন। প্রথম দিন কলেজে এসেই এমন পরিস্থিতিতে পড়তে হবে তারিন ভাবতেও পারেনি। ছেলেটা গালে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তারিনের দিকে। তারিনও রাগী দৃষ্টিতে ছেলেটার দিকে চেয়ে আছে। ওর পাশেই তামজিদ বেশ শান্ত হয়ে বুকে হাত গুজে দাঁড়ানো। ক্যাম্পাসের উপস্থিত সবার দৃষ্টি ওদের উপর। কি হয়েছে কেউ বুঝছে না। কিছুক্ষণ আগের ঘটনা। প্রথম দিন কলেজে পা রাখতেই হুট করে কেউ একজন পেছনে থেকে তারিনের বেনুনি টেনে ধরতেই তারিন ব্যথায় খানিকটা কুকিয়ে উঠল। পেছনে ফিরে দেখল কয়েকটা ছেলে একজোট হয়ে দাঁড়িয়ে আছে। তাদের দেখে তারিন মনে মনে বেশ ঘাবড়ে গেলেও মুখ স্পষ্ট রাগ ফুটে উঠল। ছেলেগুলোর মুখে রয়েছে হাসি। তারিন সোজাসাপটা কঠিন স্বরে প্রশ্ন করল, কারা আপনারা? আমার বেনুনি ধরে এভাবে টান কেন দিলেন? ছেলেগুলোর মাঝে একজন বেশ হাস্যোজ্জ্বল স্বরে বলে উঠল, আমাদের চিনো না মামনি? তাহলে চলো একটু চিনিয়ে দেই। আপনাদের চেনার মতো সময় বা রুচি কোনোটাই আমার নেই। একবার অসভ্যতামি করেছেন, আমি কিছু বললাম না। দ্বিতীয়বার ভুলেও একই কাজ করলে বুঝবেন আমি কে। বলেই তারিন সামনের দিকে হাঁটা ধরতেই পেছনে থেকে একজন বলে উঠল, আরে আরে কোথায় যাচ্ছ? আমরা তো তোমাকে চিনতেই চাই বেবি, তোমার ওই নরম হাতের ছোঁয়া পেতে চাই। তারিনের পা জোড়া থেমে গেল। ছেলেগুলোর চাহনি আর কথা বলার ভঙ্গি দেখে রাগে শরীর রি রি করে উঠল। কিন্তু প্রথম দিন কোনো প্রকার ঝামেলায় জড়াতে চায় না বলে তারিন চুপ রইল। দীর্ঘশ্বাস ফেলে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। কি হচ্ছে এখানে? হুট করে চেনা কণ্ঠস্বর পেতেই তারিন পেছনে ঘুরে তাকাল। তামজিদকে দেখেই মুখে হাসি ফুটল। তারিন আর তামজিদ দুজনেই একসাথে এসেছিল। তারিনকে নামিয়ে দিয়ে তামজিদ গাড়ি পার্কিং করতে গিয়েছিল। তামজিদ গাড়ি পার্কিং করার সময় দূর থেকে সবটাই খেয়াল করেছে। তামজিদকে দেখেই ছেলেগুলো ভয় পেল খানিকটা। আমতা আমতা করে একজন বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? তামজিদও বেশ শান্ত স্বরে জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম, আলহামদুলিল্লাহ। তা তোমরা এখানে কি করছো? ছেলেগুলো কিছু বলার আগেই তারিন এগিয়ে এসে বলল, আমি বলছি মাস্টার মশাই, এখানে কি হয়েছিল? তারিনের মুখে মাস্টার মশাই শব্দটা শুনে ছেলেগুলো একটু অবাক হলো বটে। সচরাচর সবাই স্যার শব্দটা ব্যবহার করে। তারিন অন্যরকম ভাবে সম্বোধন করল। তামজিদ তারিনের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, আমি আপনার কাছের থেকে শুনতে চাইনি, আপনি এখানে চুপচাপ দাঁড়ান। তারপর ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, তোমরা চুপ করে আছো কেন? বলো, এখানে সবাই মিলে দল বানিয়ে কি করছিলে? আর এই মেয়েটার সাথে কি সম্পর্ক তোমাদের? ছেলেগুলোর মধ্যে একজন আমতা আমতা করে বলল, কোনো সম্পর্ক নেই স্যার।
মেয়েটা নতুন আমাদের কলেজে, ক্লাসরুম খুঁজে পাচ্ছিল তাই আমরা হেল্প করছিলাম। এই আর কি, বলেই সবাই মাথা নাড়িয়ে মেকি হাসল। তারিন এবার আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না। গর্জে উঠে কিছু বলার আগেই তামজিদ হাতের ইশারায় থামিয়ে দিল। ছেলেগুলোর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, বাহ, বেশ ভালো কাজ করেছ তো। তা ভালো কাজ করলে তো পুরস্কার প্রাপ্য, তাই না বলো? তোমাদেরও তো একটা পুরস্কার দেওয়া উচিত। কি পুরস্কার দেই বলো তো? বলেই থুতনিতে হাত বুলিয়ে ভাবতে লাগল। ছেলেগুলোর মধ্যে একজন হেসে হেসেই গর্বের সুরে বলে উঠল, আরে স্যার, কিছু লাগবে না, আমরা এখন আসি স্যার। বলেই সবাই মিলে চলে যাওয়ার জন্য পা বাড়াল। এর মধ্যেই তামজিদ পেছনে ডেকে বলে উঠল, আরে আরে, কোথায় যাচ্ছ? দাঁড়াও। বলেই তামজিদ তারিনের পাশে গিয়ে দাঁড়াল। নিচু স্বরে বলে উঠল, এই তুমি প্রতিবাদী? কেউ তোমাকে অসম্মান করলো আর তুমি প্রতিবাদ না করেই চলে যাচ্ছ? ভয় পাচ্ছ? তারিন মাথা দুই দিকে নাড়াল। অর্থাৎ না। তামজিদ পুনরায় ফিসফিস করে বলে উঠল, তাহলে ওদের পুরস্কারটা তুমি নিজের হাতে দাও। আবার বলো নাকি পুরস্কার দিবে। আশা করি তুমি সেটা জানো। রাইট। তারিনের ঠোঁটদ্বয়ে হাসি ফুটল। মাথা নাড়াল, মানে হ্যাঁ। ওদের দুজনকে নিজেদের মধ্যে কথা বলতে দেখে ছেলেগুলোর মধ্যে একজন অন্যজনকে বলে উঠল, এই মেয়েটার সাথে স্যার কি কথা বলছে? মেয়েটা কি স্যারের পরিচিত কেউ? গার্লফ্রেন্ড নাকি? অপরজন আবার বলে উঠল, আরে মামা, স্যার বিবাহিত, স্যারের বউ আছে। তামজিদ ওদের কথার মাঝেই সুন্দর করে হেসে বলে উঠল, বয়েজ পুরস্কার নেওয়ার জন্য রেডি তো? তামজিদের কথা শুনেই ছেলেগুলোর মুখ কালো হয়ে গেল। তামজিদ যে ভালো উদ্দেশ্যে কথাটা বলছে না তা বেশ বুঝতে পারছে। তাই একজন আমতা আমতা করে বলল, স্যার আমাদের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, এখন আসি। আসসালামু আলাইকুম। বলেই পা বাড়াতেই তারিন এসে পথ আটকে সামনে দাঁড়াল। মিষ্টি হেসে বলল, আরে চলে যাচ্ছেন যে? আমাকে চিনবেন না? আমার নামটাই তো এখনো জানলেন না। চিনবেন কি করে বলুন তো? তারপর ছেলেগুলোর উদ্দেশ্য বলে উঠল, শুনুন আপনারা সবাই, আমার নাম তুবাইতা তারিন। আমি এই কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। আর এই আমার। বলেই তামজিদের দিকে তাকাতেই তামজিদ ইশারায় কিছু নিষেধ করতেই তারিন থেমে গেল। প্রসঙ্গে পাল্টে বলল, আমার নরম হাতের ছোঁয়া পেতে চান তাই না? ছেলেগুলো তামজিদের দিকে একবার তাকালো। তামজিদের মুখ দেখে ভয়ে ঢোক গিলতে শুরু করেছে ইতোমধ্যে। ভয়ে ভয়ে একজন অপরজনের মুখের দিকে তাকাচ্ছে। তামজিদ এবার হাত ছেড়ে বলল, শোনো মেয়ে, শুধু শুধু কথা বাড়িয়ে সময় নষ্ট করছো। আজকে প্রথম ক্লাস কিন্তু আমার। লেট হলে একদম ঢুকতে দিব না। ওদের পুরস্কারটা দাও। আর তাড়াতাড়ি ক্লাসে আসো। তারিন এবার তামজিদের দিকে তাকালো। তামজিদ চোখের ইশারা করতেই তারিন সামনের ছেলেটাকে সজোরে একটা থাপ্পড় মেরে বসল। থাপ্পড় খেয়ে সামনে থাকা ছেলেটা চিৎকার করে বলে উঠল, এই মেয়ে। ছেলেটা চিৎকার করতেই তারিনও বেশ চিৎকার করে বলল, একদম গরুর মতো চিৎকার করবেন না, তাহলে আরেক গালেও আমার নরম হাতের ছোঁয়া পেয়ে যাবেন। ছেলেগুলো এমন চোখে তারিনের দিকে তাকিয়ে আছে যে মনে হচ্ছে এক্ষুনি ওকে গিলে খেয়ে ফেলবে। কিন্তু তামজিদ সামনে দেখে কিছু বলার সাহস পাচ্ছে না। তারিন এবার আগের ন্যায় কঠিন স্বরে বলে উঠল,
আর একদিন যদি দেখেছি কোনো মেয়েকে এমন নোংরা উদ্দেশ্য নিয়ে ডিস্টার্ব করেছেন, তাহলে এই যে দেখুন পায়ের দিকে ইশারা করে, এই জুতো জোড়া আপনাদের গাল লাল করে দিবে। আজকে একজনের গালে আমার নরম হাতের ছোঁয়া লেগেছে, সেদিন সবার গালে নরম জুতোর ছোঁয়া পড়বে। আজকে এই অবধি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বলেই তারিন হনহন করে চলে গেল। ছেলেগুলো ওর দিকে রক্তিম চোখে তাকিয়ে রইল। তামজিদ বেশ হেসে সে স্থান ত্যাগ করল। তারিন একা একা ক্লাসরুমে ঢুকেই মাঝের সারিতে বসল। বেশ অস্বস্তি হচ্ছে, অচেনা জায়গায় এতগুলো অচেনা মুখের মধ্যে অস্বস্তি লাগাতেই স্বাভাবিক। তারিনের পাশেই একটা মেয়ে বসে আছে, চুপচাপ হয়ে। কিছুক্ষণ ধরেই তারিনকে কিছু বলতে গিয়েও বলতে পারছে না। তা খেয়াল করে তারিন হেসে প্রশ্ন করল, আসসালামু আলাইকুম, আমি তারিন, কেমন আছো? মেয়েটাও খুব সুন্দর করে হেসে সালামের জবাব নিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নিহাত, তোমার ক্লাসমেট। আসলে এখানে কাউকে চিনি না তো, তাই তোমার সাথে বন্ধুত্ব করার সুযোগ খুঁজছিলাম, কিন্তু কি মনে করবে ভেবে সাহস হচ্ছিল না। এই নিয়ে ওদের দুজনের মধ্যে কথা শুরু হয়ে গেল। প্রায় আধ ঘন্টা দুজনে মিলে বকবক করতেই চলে গেল। ওদের দেখে কেউ বলবে না ওরা সদ্য পরিচিত হয়েছে। ওদের কথা মাঝেই তামজিদ ক্লাসে ঢুকে। তামজিদ ক্লাসে ঢুকতেই তারিনের মুখে হাসি ফুটল। তামজিদ সবাইকে বসতে বলে চারদিকে নজর বুলাতে লাগল। তারিন বেশ বুঝতে পারছে তামজিদ ওকেই খুঁজছে। তারিনকে দেখতে পেয়েই তামজগৎ হাঁফ ছাড়ল। সবার সাথে পরিচিত হওয়া শুরু করল। সবার নাম, পরিচয় ও নিজের সম্পর্কে 2 লাইন বলতে বলেছে। একে একে সবার সিরিয়াল শেষ করে সিরিয়াল এসে থামল তারিনের কাছে। তারিন দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসল। ওর মাথায় চট করেই দুষ্টু বুদ্ধিরা হানা দিল। বেশ হাসি খুশি ভাবে বলল, আমার নাম তুবাইতা তারিন, আমি বিবাহিত। তারিনের কথা সম্পূর্ণ শেষ না হতেই তামজিদ বেশ অবাকের সুরে বলে উঠল, বিবাহিত? সত্যি? এইটুকু একটা বাচ্চা মেয়ে নাকি বিবাহিত ভাবা যায়? তারিনের মুখটা চুপসে গেল। মাথা থেকে সব দুষ্টু বুদ্ধিরা উধাও হয়ে গেল। চোখে মুখে রাগে ফুটে উঠল। তবুও নিজেকে শান্ত রেখে অসহায় মুখে বলা শুরু করল, নিজের দুঃখের কথা কি আর বলবো স্যার? ঘরের কথা কি বাইরে বলা যায় বলুন? তামজিদ তারিনের ফেস রিয়েকশন দেখে বেশ উৎসাহিত স্বরে জিজ্ঞেস করল, সমস্যা নেই, তুমি বলো, আমরা একটু শুনি। দেখি কি এমন দুঃখ তোমার। কি বলো তোমরা সবাই, শুনবে। সবাই জোরে চিল্লিয়ে সমর্থন করল। তারিন ও আগের ন্যায় দুঃখী দুঃখী মুখে বলতে লাগল, স্যার, আমার বাবা মা আমাকে জোর করে একটা বুইরা বেডার লগে আমারে বিয়ে দিয়ে দিছে। আমি কি করতাম বলেন? তারিনের কথা শেষ হতে না হতেই তামজিদ কাশতে শুরু করল। কি সাংঘাতিক! সোজাসুজি তামজিদের মতো একটা হ্যান্ডসাম ছেলেকে বুইরা বলে দিল। আমার স্বামী প্রতিদিন আমার গায়ে হাত তুলে। দেখেন, আমার গালে থাপ্পড়ের দাগ বসে আছে এখনো। তারিনের কথা শেষ হতেই সবাই ওর দিকে তাকালো বিস্মিত চোখে। তামজিদের বিস্ময়ের ঘোর যেন কাটছেই না। নিজের মাথাটা দেয়ালে ঠুকে দিতে ইচ্ছে হচ্ছে। কে বলেছিল এই মেয়ের সাথে কথা বাড়াতে? সবাই যখন তারিনের গালে দাগ খুঁজতে, তখন তামজিদ নিজেকে শান্ত করে সন্দিহান গলায় বলে উঠল, কই, তোমার গালে তো কোনো দাগ নেই। বানিয়ে বানিয়ে মিথ্যা বলছো কেন?
তারিন থেমে গেল। হাতটা নিজের অজান্তেই গালে চলে গেল। এক হাত গালে দিয়ে আমতা আমতা করে বলল, আরে স্যার, 2 দিন আগের চিহ্ন তো চলে গেছে। তামজিদ এবার রাগী দৃষ্টিতে তারিনের দিকে তাকাতেই তারিন মেকি হাসল। অতঃপর শান্ত বাণীতে বলতে লাগল, এতক্ষণ একটু আপনাদের সবাইকে এন্টারটেইনিং করার জন্য মজা করছিলাম। আমার স্বামী খুব ভালো, আমার শ্বশুর বাড়ির সবাই খুব ভালো। তাদের জন্য আমি নিজের স্বপ্ন পূরণ করার সুযোগ পাচ্ছি। আমার মতো খুব কম মেয়ে আছে যাদের ভাগ্যে এত ভালো একটা শ্বশুর বাড়ি জুটে। এদিক থেকে আমি খুব ভাগ্যবতী। তামজিদের মুখে এতক্ষণে হাসি ফুটল। তারিন সে হাসি দেখে নিজেও হাঁফ ছাড়ল, কিন্তু পুনরায় মুখ অসহায় করে দুষ্টুমির ছলে বলে উঠল, তবে সত্যি স্যার, আমার স্বামী বুইরা বেডাই। আমার থেকে গুণে গুণে কমপক্ষে 13 বছরের বড়। এখন আপনিই বলেন, সে কি বুইরা বেডা না? তামজিদের মুখটা পুনরায় চুপসে গেল। তারিন ঠোঁট চেপে হাসি নিয়ন্ত্রণ করল। তামজিদ এবার জোরালো শব্দে দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ বসো, সিট ডাউন। এই নেক্সট কে আছো? দাঁড়াও। তারিন বসে পড়ল ঠিকই, কিন্তু তামজিদের ফেস রিয়েকশন দেখে খুব বেশি হাসি পাচ্ছে। ক্লাস শেষ হতেই তামজিদ যাওয়ার সময় তারিনের দিকে তাকিয়ে ইশারায় বুঝিয়ে গেল, বাসায় চলো, দেখাচ্ছি মজা। তামজিদ চলে যেতেই তারিন ফিক করে হেসে দিল। প্রথম দিন প্রতিটা ক্লাসেই পরিচয় পর্ব হয়েছে। ক্লাস শেষ করেই তামজিদ রাস্তায় এসে দাঁড়াল। কিছুক্ষণ পর ওর সামনে তামজিদ গাড়ি নিয়ে এসে থামতেই তারিন দেরি না করে উঠে পড়ল। গাড়িতে বসতেই তামজিদের রাগী চেহারাটা দেখে তারিনের বেশ হাসি পেল। তবুও নিজের হাসি নিয়ন্ত্রণ করে কিছু না জানার ভান করে জিজ্ঞেস করল, মাস্টার মশাই? ও মাস্টার মশাই, শুনছেন? তামজিদ চুপ করে রইল, উত্তর দিল না। কত বড় সাহস তামজিদকে বুড়া বেডা বলে! আবার বলে কিনা তামজিদ বউ নির্যাতন করে। কত বড় অপবাদ দিয়েছে, ভাবা যায়। তারিন এবার চিৎকার করে ডেকে উঠল, মাস্টার মশাই, শুনছেন? তামজিদ হঠাৎ জোরে আচমকা গাড়ি ব্রেক কষল। আচমকা তাল সামলাতে না পেরে তারিন ঝুঁকে পড়েছে। মাথায় যে বড্ড জোরে আঘাত হানবে তা টের পেয়েই ভয় চোখ মুখ বুজে মা গো বলে চিৎকার করে উঠল। কিন্তু কিছুক্ষণ যেতেই যখন দেখল ব্যথা পেল না, তখন চোখ খুলে দেখল তামজিদের হাত তারিনের কপাল ছুঁয়ে আছে। তারিন নিজেকে সামলে উঠে তড়িৎ গতিতে বলে উঠল, আরে মেরে ফেলবেন নাকি? তামজিদও বেশ হাসি খুশি ভাবে উত্তর দিল, অবশ্যই, মেরাই তো ফেলব। তারিন চোখ বড় বড় করে বলল, কি? তামজিদও সুর মিলে বলল, কি না জি। তারিন কোমরে হাত রেখে কপাল কুঁচকে বলে উঠল, আমাকে মেরে ফেলে আরেকটা বিয়ে করার চিন্তা ভাবনা করছেন নাকি আবার ওই দিশা পেতনিকে ফিরে আনার প্ল্যান করছেন? কোনটা? তামজিদের রাগটা তরতর করে বাড়ল। এই মেয়েটা এত বকবক করে কেন? সেই প্রথম দিন থেকে কেমন ফোরফোর করে কথা বলে। তামজিদ রাগী স্বরে বলল, চুপ করো। কিছুক্ষণ আগে না বললে তোমার স্বামী তোমাকে নির্যাতন করে, তো সেটা সত্যি করতে হবে না? তারিনের মুখটা চুপসে গেল। আমতা আমতা করে বলল, আমি তো মজা করছিলাম। তামজিদ এবার তারিনকে জব্দ করার সুযোগ পেল। 1 সেকেন্ডের ব্যবধানে তারিনের দিকে বেশ খানিকটা ঝুঁকে আসলো। তারিন আর তামজিদের নাকের মধ্যকার দূরত্ব 2-3 ইঞ্চি হবে হয়তো। তারিনের বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। হৃদযন্ত্রটা শব্দ করে বাজতে শুরু করল। গলা শুকিয়ে আসছে। এই প্রথম তামজিদ নিজের থেকে তারিনের এতটা কাছে এসেছে।
তারিনের লজ্জা পাওয়া মুখটা দেখে তামজিদ ঠোঁট টিপে হাসল। তারিনের লজ্জাটা দ্বিগুণ করে দেওয়ার জন্য বলে উঠল, আমি তোমার স্বামী, তাই না? তারিন কোনোরকমের উত্তর দিল, হ্যাঁ। আমি বুইরা বেডা। তারিন ঝোঁকের বশে বলে ফেলল, হ্যাঁ। কথাটা বলেই জিভে কামড় দিয়ে তামজিদের চোখের দিকে তাকালো। তামজিদের রাগান্বিত চাহনি চোখে পড়তেই মেকি হাসল। হাস্যোজ্জ্বল স্বরেই বলল, আরে না, কে বলেছে এ কথা? যে বলছে সে নিশ্চিত অন্ধ। নয়তো আপনার মতো একজন হ্যান্ডসাম মানুষকে কেউ বুইরা বলে? ছিহ, কি লজ্জা, কি লজ্জা! তারিনের পাম শুনে তামজিদ হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে। তবুও নিজেকে শান্ত রেখে তারিনের চোখে চোখ রাখল। বলল, না না, আমি আসলেই বুড়ো। আর বুড়ো মানুষের মধ্যে প্রেম বেশি থাকে জানো তো। আমারও এখনো অনেক প্রেম পাচ্ছে। চলো না একটু প্রেম করি। বাড়িতে যাওয়ার জন্য তরস হইছে না। এখানেই তোমাকে আদর করার বড্ড ইচ্ছে জাগছে। চিন্তা করো না, কালো গ্লাস আছে, বাইরে থেকে কেউ কিছু দেখবে না। তামজিদের মুখে এমন কথাবার্তা শুনে তারিনের মাথা ঘুরতে শুরু করছে। তামজিদ এসব কথা বলছে, তারিন কি স্বপ্ন দেখছে নাকি কল্পনা? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বিস্ময় চোখের পাতা ফেলতে ভুলে গেল। তারিনের এমন মুখ দেখে তামজিদ কিছুতেই নিজের হাসি নিয়ন্ত্রণ করতে পারছে না। তবুও খুব কষ্ট নিয়ন্ত্রণ করল। তারিন লজ্জায় কোথায় মুখ লুকাবে খুঁজে পাচ্ছে না। ইচ্ছে করছে মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যেতে। তারিন দৃষ্টি ফিরিয়ে নিল। তামজিদ এবার আরো একটু ঝুঁকে আসতেই তারিন চোখ বন্ধ করে নিল। হাত দুটো নিজের অজান্তেই তামজিদের শার্ট খামচে ধরল। তারিন এই মুহূর্তে চোখ বন্ধ করে আছে। তামজিদ এক নজরে তারিনের মুখপানে তাকিয়ে আছে। এই প্রথম ও তারিনকে এতটা কাছের থেকে নিখুঁতভাবে দেখছে। তারিনের ঠোঁট দুটো লজ্জায় তিরতির করে কাঁপছে। গোলাপি বর্ণের ঠোঁট জোড়ার নিচে কালো তিলটা বড্ড আকর্ষণীয়। তামজিদ এতক্ষণ মজার ছলে তারিনের কাছে আসলেও এবার আর ওর দূরে যাওয়ার সাধ্য নেই। তারিনের ঠোঁট জোড়া ছুঁয়ে দেখার অধম্য এক ইচ্ছে জেগেছে মনের কুঠুরিতে। কিছুতেই ইচ্ছাটাকে দমানো সম্ভব হচ্ছে না। তারিনের লজ্জামাখা মুখটা তামজিদকে বড্ড কাছে টানছে। তামজিদ আলতো করে তারিনের নাকে নাক ঘষল। তারিন অচেনা অনুভূতিতে সিক্ত হয়ে তামজিদের শার্ট আরো শক্ত করে আঁকড়ে ধরল। তামজিদ এক হাত তারিনের ঘাড়ের পাশে রাখতেই তারিন নড়ে চড়ে বসল। এদিকে তামজিদ নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। ইচ্ছাটা পূরণ করার বাসনায় তারিনের ঠোঁটে ঠোঁট ডুবালো। গভীরভাবে ছুঁয়ে দিল ঠোঁটের নিচে থাকা তিলটাকে। তারিন লজ্জায় তামজিদের ঘাড়ে মুখ লুকালো। শ্যাম্পু করা সিল্কি চুলের ঘ্রাণ তামজিদের নাকে বিঁধল। তামজিদও সেই চুল পানে নিজের মুখ ডুবালো। দুটো আত্মা আজ শান্ত, তাদের মস্তিষ্ক জুড়ে প্রেমের ছড়াছড়ি। তারিনের মনে হচ্ছে ওর হৃৎপিণ্ডটা এক্ষুনি বেরিয়ে আসবে। আজ কি তারিনের স্বপ্নের দিন ছিল? কি থেকে কি হয়ে গেল ভাবতেই পারছে না সে। এদিকে তামজিদ সজ্ঞানে তারিনকে ছুঁয়েছে, ভাবতে পারছে না তারিন। তামজিদ চাইলেও তারিনের থেকে দূরে সরে যেতে পারছে না। কোনো এক অজানা বাঁধনে বাধা পড়ে গেছে সে। বুকের ভেতরে নতুন কিছু অনুভূতির টের পাচ্ছে তামজিদ। তবে কি তামজিদ তারিনকে ভালোবাসতে শুরু করেছে? ভেবেই এক ঝটকায় দূরে সরে আসলো তামজিদ। তামজিদকে এভাবে দূরে সরে আসতে দেখে তারিন বেশ অবাক হলো। কি হলো তার? তবে কি ধরে নেব তামজিদ জোশের বশে তারিনের কাছাকাছি এসেছে বলে এভাবে এখন অনুশোচনায় দূরে সরে গেল, নাকি বিষয়টা অন্য কিছু? চলবে।